সিরাজের বিশ্বাস হলো না সুমুর কথা। সে উঠে দাঁড়াতেই সুমু হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছেন? সিসিটিভি ফুটেজ চেক করতে। সুমু ভয় পেয়ে গেল। সে চায় না এই মাঝরাতে কোনো ঝামেলা হোক। সে সিরাজের হাত টেনে ধরে বলল, বাসার জন্য মন খারাপ, সবাইকে অনেক মিস করছি। সিরাজ বসল সুমুর পাশে। সুমু জড়িয়ে ধরল তাকে। চোখ ভিজে উঠল সুমুর। কান্না জড়িত গলায় বলল, আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। সিরাজ একবার জানালা দিয়ে বাহিরের দিকে তাকালো। সুমুর মন খারাপ বলে আর না করল না। ড্রয়ারে একটা পকেটে ঢুকিয়ে রেখে এসে ফর্মাল ড্রেসেই সুমুকে নিয়ে ছাদের উদ্দেশ্যে রুম থেকে বেরোল। আরিয়ান পানি নিয়ে উপরে ওঠার সময় ওদের দুজনকে দেখে দাঁড়িয়ে পড়ল। বৃষ্টি পড়ছে। ছাদের চারদিকে জমে আছে নীরবতা আর বৃষ্টির শব্দ। সাদা শাড়িতে ভিজে সুমু দাঁড়িয়ে আছে ছাদের এক কোণে। তার ভেজা চুল, চোখের নিচে পানির রেখা আর ভেজা আঁচলের আড়ালে এক অপার্থিব সৌন্দর্য। সিরাজ ধীরে ধীরে এগিয়ে এলো। সাদা শার্টের হাতা গুটিয়ে রাখা, চুলে বৃষ্টির জল। এক হাঁটু মুড়ে সে বসল সুমুর পায়ের কাছে। সুমুর পা নিজের উরুর উপর তুলে নিল। পকেট থেকে নুপুর বের করে আলতো হাতে সুমুর পায়ে পরিয়ে দিল। সে একটু ঝুঁকে সুমুর পায়ের উপর ঠোঁট ছোঁয়ালো। সিরাজ হঠাৎ এমন নরম স্পর্শে মৃদু কেঁপে উঠল সুমু। সিরাজ মুখ তুলে তাকাতেই পা নামিয়ে নিল সে। সিরাজ আবারও তাকালো সুমুর পায়ের দিকে। এমন সময় ছাদের দরজায় এসে দাঁড়ালো আরিয়ান। তার হাতে ফোন। সে তাকিয়ে আছে সুমুর দিকে। সিরাজ আর সুমুকে এমন অবস্থায় দেখে রাগ জ্বলে উঠল আরিয়ানের মস্তিষ্কে। সে সুমুদের কাছে যাবার জন্য পা বাড়াতে গিয়েও থমকে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে স্থান ত্যাগ করল। সিরাজ ছাদের দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসল। সে সুমুর দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল, তোমায় কেউ দেখতে পাবে না সুইটহার্ট। এই ছাদ, এই রাত, এই বৃষ্টি, আর শুধু আমি আর তুমি। সুমু বৃষ্টি ভেজা ঠোঁটে বলল, ছাদের মধ্যে এইসব কি শুরু করেছেন? আমার পায়ের সামনে বসে আছেন। কেউ দেখতে পেলে আমাকে খারাপ ভাববে, বলবে স্বামীকে পায়ের কাছে বসিয়ে রেখেছি। সিরাজ ধীরে সুমুর পায়ে হাত রাখল। তোমার গলায় ওই চেনটা আমার স্পর্শ চাই, কারো চোখ না। সে উঠে দাঁড়িয়ে সুমুর গলা থেকে ডায়মন্ডের চেন খুলে নিল। তারপর কানের দুল, হাতের ব্রেসলেট একে একে খুলতে থাকে সে। সিরাজের শীতল হাতের প্রতিটা স্পর্শে যেন সুমুর সময় থেমে যায়। বৃষ্টির ভেজা শাড়ির নিচে সুমুর সারা দেহ কাঁপছে, ভালোবাসায়, লজ্জায় আর তার খান সাহেবের অনিবার্য টানে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র পুরুষটাই তার জগৎ, সিরাজ খান, যে তার অলংকার নয়, আত্মা খোঁজে ব্যাকুল। সুমুর হৃদয় জুড়ে এখন শুধুই একটি শব্দ, খান সাহেব। তার সমস্ত সত্তা ভিজে গেছে, শুধু বৃষ্টিতে না, সিরাজের চাহনিতে। ভেজা শাড়ির ফাঁকে বুপির নিচে কাঁপছে লাজ আর একরাশ না বলা আকাঙ্ক্ষায়। সিরাজ ঘোর লাগা চোখে তাকালো সুমুর দিকে। সিরাজের চোখে বৃষ্টি নেই, ছিল না কোনোদিন। থাকতো শুধু আগুন, আর সেই আগুন এখন জ্বলছে তার মনের ভিতর, আর সুমুর ভেজা অবয়বের প্রতিটা রেখায়। সে মুখ এগিয়ে নিয়ে সুমুর কানে ফিসফিস করে বলল, তুমি জানো না সুইটহার্ট, এই সাদা শাড়িটা ঠিক কতটা অন্যায় করছে আমার সঙ্গে। তুমি জানো না তোমার এই ভেজা কাঁপুনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার হাত ধীরে ধীরে উঠে যায় সুমুর কাঁধে। আঁচলটা একটুখানি সরালেই সুমুর নিঃশ্বাস থমকে যায়। খান সাহেব, না প্লিজ। সিরাজ সুমুকে ভয় দেখিয়ে হালকা হাসল। সিরাজের হাসি মাখা ঠোঁট ছুঁয়ে যায় সুমুর কপাল। তারপর গালের কোণে আর একটুখানি নামতেই সুমু চোখ বন্ধ করে ফেলল। তার হৃদয়ের মধ্যে তখন একটা যুদ্ধ, লজ্জা বনাম আকাঙ্ক্ষা। তবুও সে নিজেকে সরায় না। সে চোখ বন্ধ রেখে বলল, আপনি আমায় এমন করে স্পর্শ করলে আমি এলোমেলো হয়ে যাই। সিরাজ আবারও সুমুর কপালের ঠিক মাঝখানে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে এলোমেলো দেখতে চাই। আমার এলোমেলো স্পর্শ থেকে বাঁচতে তোমাকে পালাতে দেখতে চাই। তোমায় শুধু ছুঁতে চাই, প্রতিটা লজ্জা পেরিয়ে তোমার আত্মা পর্যন্ত পৌঁছতে চাই। হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো। সুমু শিহরিত হল, কিন্তু তাতেও সিরাজের স্পর্শ থেমে গেল না, বরং সে সুমুটি নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলল। সিরাজ আবারও সুমুর কাঁধে হাত রাখল। তার চোখে আজ রাগ নেই, আছে শুধু তৃষ্ণা, যেটা কোনো জল মেটাতে পারে না। হঠাৎ এক ঝটকায় সে সুমুকে কোলে তুলে নিল। সুমুর ভয়ে রুদ্ধ হয়ে সিরাজের বুকে চাপা পড়ল। খান সাহেব, আশেপাশের বাসা থেকে কেউ দেখবে। দেখুক না সবাই, জানুক সবাই, তোমার স্বামী শুধু তোমাকেই চায়। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাঁপুনির অধিকার আমার। বৃষ্টির মধ্যে দিয়ে সে ধীরে ধীরে হেঁটে গেল। ভেজা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তার প্রতিটা পদক্ষেপে যেন সে তার মালিকানা দাবি করছে সুমুর প্রতি। সুমু আজ চুপ। তার হাত কাঁপতে কাঁপতে সিরাজের ঘাড় জড়িয়ে ধরল। তার অশান্ত বুকে সিরাজের বুকের সঙ্গে বুক লেগে আছে। তার মনে হচ্ছে তার ছোট দেহটা ঢেকে আছে তার খান সাহেবের চোখের ছায়ায়। শাড়ির কাপড়ের আর কোনো অস্তিত্ব যেন নেই। দরজা খুলে তারা ঢুকে পড়ল বেডরুমে। সিরাজ সুমুকে বিছানায় রাখল না। সে সুমুকে দাঁড় করিয়ে দিল জানালার সামনে। জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে জলরাশি।
চারদিকে এক অদ্ভুত নীরবতা, শুধু বৃষ্টির শব্দে যেন এক সুর বেজে চলেছে। সাদা শাড়িটা গায়ে লেগে আছে সুমুর, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ধীরে ধীরে সুমুর চুলের ভেজা গোছা একপাশে সরিয়ে দিল। তুমি জানো, এই ঘাড়ে আমার ঠোঁট কখনো থেমে থাকতে পারে না। সে ঠোঁট ছোঁয়ায় সুমুর গলায়, গলা বেয়ে তার ঠোঁটের স্পর্শ নেমে যায় কাঁধ ছুঁয়ে পিঠের মাঝ বরাবর। সুমুর নিঃশ্বাস যেন থেমে গেল। খান সাহেব, আমি দুর্বল হয়ে যাচ্ছি। সিরাজ সুমুর হাত ধরে দেয়ালে মিশিয়ে দিল। দুর্বল হয়ে যাও সুইটহার্ট, দুর্বল হয়ে যাও, যেন আমি তোমার প্রতিটা দুর্বলতাকে নিজের করে নিতে পারি। তার হাত এবার ধীরে ধীরে সুমুর শাড়ির আঁচল খুলে দিল। না, কোনো তাড়াহুড়ো নয়, শুধু ভালোবাসায় মোড়া গতিতে। সুমুর শরীর থেকে খুলে নেওয়া অলংকারগুলো পকেট থেকে বের করে মেঝেতে ফেলে দিল সিরাজ। সুমুর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তার শরীরটা কাঁপছে, কিন্তু সে সরছে না। সিরাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোমার শরীর না সুইটহার্ট, আমি তোমার আত্মাকে ছুঁতে চাই। সুমু ফিসফিস করে বলল, আমার আত্মা অনেক আগেই পুরোপুরি আপনার হয়ে গেছে। সিরাজ চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমুর ভেজা চুলের ফাঁকে চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি, অথচ ভেতরটা যেন ঝড়ো সমুদ্র। সিরাজ মৃদু গলায় বলল, তুমি জানো, এই বৃষ্টি আমাকে তোমার কথা মনে করায়, সেই প্রথম দেখা, প্রথম স্পর্শ। সুমু চোখ নামিয়ে ফেলল। বৃষ্টি যেন আরও জোরে পড়তে লাগল। সিরাজ ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে গেল। তুমি কি জানো আমি কতটা ভয় পাই যদি কোনোদিন তোমায় হারিয়ে ফেলি? সুমু কাঁপা গলায় বলল, সৃষ্টিকর্তা না চাইলে আপনি আমায় হারাবেন না। আমি আছি সব সময়, সব বৃষ্টিতে, সব নির্জনে, শুধু আপনার জন্য। হঠাৎ করে সিরাজ রুমে হিটার অন করল। বাইর থেকে আসা আলো নরম হয়ে এসেছে, চারপাশে যেন এক ঘোর লেগে আছে। সুমুর ঠোঁট কাঁপছে। সিরাজ তার ঠোঁট ছুঁয়ে বলল, ঠোঁট কাঁপছে সুইটহার্ট, খান সাহেব বলে ডাকো তো একবার। সুমু লাজুক হেসে বলল, খান সাহেব। সিরাজ তার ঠোঁটে আবারও আলতো ছোঁয়া দিল, তারপর একে অপরের আলিঙ্গনে হারিয়ে গেল। কিছু সময় যেতেই সিরাজ সুমুকে দিয়ে ছেড়ে বলল, আই ব্যাডলি নিড ইউ সুইটহার্ট। সিরাজের কণ্ঠটা যেন বর্ষার মাঝরাতে ঠান্ডা হয়ে যাওয়া কফির মতো গাঢ় ও মায়াময়। কথাটা বলার সময় সিরাজের চোখ আটকায় সুমুর চোখে। সেই চোখে ছিল এক ধরনের তৃষ্ণা, এক গভীর চাহনি, যা কোনো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। সিরাজের বলা কথার মাঝে ওদের দুজনের নিঃশ্বাস মিলিয়ে গেল। সিরাজ এক হাতে সুমুর গাল স্পর্শ করল, তার ঠোঁটের ডগায় ছুঁয়ে গেল একরাশ আগুন। চোখে ছিল তৃষ্ণা, যাতে মিশে আছে প্রেমের অদ্ভুত কোমলতা। বৃষ্টির শব্দের মাঝে নিঃশব্দ দুজনের ওষ্ঠের ছোঁয়া চলল দীর্ঘ সময়, যেন সময় থেমে গেছে। সুমুর হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। সিরাজের স্পর্শে তার সারা শরীরে বৃষ্টির মতোই ঠান্ডা অথচ জ্বলন্ত আবেশের অনুভূতি হচ্ছে। ঘরটা অন্ধকার, শুধু জানালার বাইরে বিদ্যুতের আলোয় মাঝে মাঝে ঝলকে উঠছে তাদের মিলন। সিরাজ ধীরে ধীরে বলল, তুমি জানো, এই বৃষ্টি ভেজা রাতটা আমি শুধু তোমার জন্য রেখে দিতে চাই, চুপি চুপি, শুধুই আমাদের ভালোবাসার জন্য। সুমু কোনো উত্তর দিল না, তার ঠোঁট জোড়া অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। চোখের পাতায় জমে আছে ভিজে অনুভব, বৃষ্টির নয়, শুধু সিরাজের ছোঁয়ার। সিরাজ ধীরে ধীরে তার মুখের আরও কাছে এসে বলল, তোমার শরীরের এই ভেজা ঘ্রাণ, এই কাঁপুনি আমাকে পাগল করে দিচ্ছে সুইটহার্ট। আমি যদি এখন নিজেকে আটকে রাখি, তবে সে আমি হব না, সে হবে কেবল এক সমাজ ভীরু সিরাজ। সুমুর চোখে এক ধরনের নীরব আগুন। সে জানে কিছু বলতে গেলেই সব ভেঙে পড়বে, তবু সে বলবে, আপনি আমার দিকে এমন করে তাকাবেন না খান সাহেব, আমার আজ আবার নতুন করে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সিরাজের ঠোঁট ছুঁয়ে যায় এবার তার গলার ঠিক নিচে, যেখানে শাড়ির আঁচল আর জল একসাথে মেখে রেখেছে তৃষ্ণা। তোমার লজ্জা আমার শান্তি। তার হাতটা এবার নামল সুমুর কোমরে। সুমু আবারও কেঁপে উঠল। সিরাজ হেসে ফেলল। সেই হাসি কোনো পাপের নয়, ছিল এক ধরনের প্রেমের দুঃসাহস, এক প্রেমের অধিকার। সৃষ্টিকর্তা তোমায় আমার কপালে লিখেছে সুইটহার্ট, তুমিই কেবল আমার হক। তাদের মাঝখানে তখন শুধু একটুখানি দূরত্ব। জানালার বাইরে ঝড় বাড়ছে, আর ঘরের ভিতরে দুজন মানুষের মনের ভেতরের ঝড় বাড়ছে। আচমকা সুমু সিরাজকে জড়িয়ে ধরল। সিরাজ তখন আর থামল না, সে সুমুকে কোলে তুলে নিল। বৃষ্টির শব্দে হারিয়ে গেল শাড়ির ভেজা ঘ্রাণ আর নিঃশ্বাসের তীব্রতা। সিরাজ ধীরে পায়ে সুমুকে বিছানায় বসিয়ে দিল। সুমুর ভেজা শাড়ি তখন তার গায়ের সাথে লেপ্টে আছে, আর চোখে জমে আছে এক স্বপ্নপূরণ দৃষ্টি। আপনি কি জানেন আমি ভয় পাই এই মুহূর্তগুলোকে?
কেন? সিরাজ কপালে চুমু এঁকে দিয়ে জিজ্ঞেস করল। কারণ যখন আপনি এতটা কাছে থাকেন তখন আমি নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারি না। সিরাজ এক হাতে সুমুর চিবুক তুলে ধরে সুমুর চোখে গভীরভাবে তাকিয়ে মৃদুস্বরে গেয়ে উঠল, এক দিল হ্যায়, এক জান হ্যায়, দোনো তুঝ পে কুরবান হ্যায়, এক मैं हूँ, এক ঈমান হ্যায়, দোনো তুঝ পে কুরবান হ্যায়। গান থামিয়ে সে মুচকি হেসে বলল, আজ রাতে এই বৃষ্টির সুরে আমি তোমায় নিজ হাতে গড়ে নিতে চাই, একদম আমার মতো। কথাটা বলে টেবিল থেকে ফোনটা নিল, তারপর ফোনে প্লে করল জিন্দিগি সে চুরা কে গানটা। ফোনটা জায়গার মতো রেখে সে আবারও সুমুর কাছে এলো। সিরাজের ঠোঁট এবার নামছে সুমুর গলার নিচে, তারপর বিউটি বনে। তার প্রতিটা ওষ্ঠের ছোঁয়া যেন এক একটা ফুল হয়ে খসে পড়ছে সুমুর ত্বকে। সুমুর শরীরের ভেতরটা কাঁপছে, সে শিহরিত, সে নিঃশ্বাস হারিয়ে ফেলছে। সিরাজ তার কানে আবারও ফিসফিসিয়ে বলল, তোমার ভেজা শরীর, এই কাঁপুনি আমার সত্তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তোমার ভেতরে ঢুকে যেতে চাই, আত্মায়, নিঃশ্বাসে আর হৃদয়ের গভীরে। বিছানার চাদরে তাদের ছায়া গলে গেল। বৃষ্টির শব্দে হারিয়ে গেল সুমুর শেষ লাজের আওয়াজ। সুমু ঢাকা পড়ে গেল সিরাজের বলিষ্ঠ দেহের আড়ালে, যেন প্রেমের গোপন পত্র খুলে পড়ছে অক্ষরে অক্ষরে। সুমুর হৃদয় তখন শুধু একটাই শব্দ, খান সাহেব, খান সাহেব, খান সাহেব। চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রেখে তারা হারিয়ে গেল এক প্রেমের মহাসাগরে, যেখানে ভাষা নেই, লজ্জা নেই, শুধু ছোঁয়া আছে, ভালোবাসা আছে। এই রাতে আবারও তারা শুধু দেহ নয়, একটা আত্মা হয়ে মিশে গেল। এই রাতে আরও একবার কোনো শরীরের খেলা ছিল না, ছিল আত্মার এক গভীর নিঃশব্দ অগ্নিস্নান। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু রুমের ভিতরে দুজন মানুষের নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে তাল মিলিয়ে ভারী হচ্ছে। সাদা চাদরটার ওপর ভেজা ভেজা শরীর জড়িয়ে সুমু তার খান সাহেবের বুকের ওপর পড়ে আছে। বালিশের পাশে এলোমেলো চুল, অধর জোড়া একটু ফুলে আছে। চোখ দুটো যেন আরও গাঢ় ভালোবাসার কালি মেখে নিয়েছে। তার গালটা সিরাজের কাঁধে ছুঁয়ে আছে, গলা জুড়ে একটা শান্ত শ্বাস। সিরাজ এক হাতে সুমুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ধীর, গভীর আর কোমলভাবে। আরেক হাতে সাদা চাদরটায় মোড়ানো সুমুর কোমরটা আগলে রেখেছে এমনভাবে যেন দুনিয়ার সব ঝড় থেকেও আগলে রাখবে। ঘরের ভেতর যেন সময় থেমে আছে। জানালার বাইরের মিষ্টি নরম আলো যেন আলোয় ভরিয়ে দিয়েছে তাদের হৃদয়ে। সুমু চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল কাল রাতের কথা। সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। তার শরীর, মন, আত্মা সবটাই তখন তার খান সাহেবের দখলে ছিল। এখনও আছে সব কিছু তার খান সাহেবের দখলে, বন্দি করে রেখেছে তাকে ভালোবাসার কারাগারে। কাল রাতের কথা ভেবে চোখ বন্ধ করেই মুচকি হাসল সুমু। কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল, খান সাহেব। সিরাজ ঠোঁট নামিয়ে নিল সুমুর কপালে। সুইটহার্ট, আপনি শুধু আমার। খুব ছোট্ট একটা কথা, কিন্তু তার ভেতরটায় ঝড়। সিরাজ এক মুহূর্ত থেমে গেল। চাদরের নিচে থাকা তার হাত উঠে আসে সুমুর কাঁধে। চোখ নামিয়ে দেখে এই সেই মেয়েটা, যেই মেয়েটা একটা সময় তাকে দেখলেই ভয়ে কাঁপত। আজ সেই মেয়েটা তার বুকের ভেতর ঘুমিয়ে। এত ভালোবাসা দেওয়ার পরেও তোমার মনে হয় আমি অন্য কারো? আমি শুধু তোমারই সুইটহার্ট। সিরাজের কণ্ঠে নিঃশব্দ শপথ। সুমুর চোখ জোড়া চিকচিক করে উঠল। সে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সিরাজের বুকের মাঝখানে। অতীত মনে পড়ল সুমুর। একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ল সে। তার নিঃশ্বাস লেগে যায় বাতাসে। সে সিরাজের দিকে তাকিয়ে মুখ তুলে বলল, আপনি আমার শেষ প্রার্থনা। সিরাজ আবারও ফিসফিস করে বলল, তুমি জানো না কাল রাতে তোমার ওই ভেজা শাড়িটা আমাকে কতটা পাগল করে তুলেছিল। আমি শুধু তোমায় ছুঁয়ে ক্ষান্ত হইনি, আমি তোমার ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি না বলছেন, আপনার গাগলামি ঝড় আমার উপর দিয়ে গিয়েছে। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আপনার পাগলামির ফল, ইভেন এখনও পাচ্ছি। সিরাজ আলতো হেসে বলল, তুমি ভিজে ছিলে, কিন্তু তবুও আগুনের মতো ছিলে। তোমার স্পর্শে আমি জ্বলে উঠেছিলাম। সুমু চোখ বন্ধ করে ফেলল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। সে শুধু অনুভব করছে একটা হাত তার মুখ ছুঁয়ে নিচে নামছে, আর একটা হাত তার কোমর জড়িয়ে ধরেছে। সিরাজ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো, তারপর ধীরে ধীরে ঠোঁট নামে সুমুর চোখের পাতায়, গালের কোণে, চিবুকের নিচে। সিরাজের মতিগতি সুমুর কাছে সন্দেহের লাগে। সিরাজ কোনো কিছু বোঝার আগে সুমু কামড় বসায় সিরাজের বুকে। আচমকা আক্রমণে সিরাজ সুমুকে ছেড়ে দেয়।
সিরাজের হাত থেকে ছাড়া পেতেই সুমু শরীরের সাদা চাদর পেঁচানো অবস্থায় বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। সকালে নাস্তা করে রুমে এলো সুমু। সে সুমুর জন্য মেডিসিন এনে সুমুর হাতে দিয়ে বলল, সবগুলো মেডিসিন খেয়ে নিবে, আর শোনো, 2 ঘন্টার জন্য অফিসে যাচ্ছি, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আজ ফ্রাইডে, বাসায় এসে জুম্মা পড়তে যাব, তুমি নিজের খেয়াল রেখো, আসছি। সিরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সুমু কিছুক্ষণ সিরাজের যাওয়ার পানে তাকিয়ে রইল। হঠাৎ ফোনে কল আসায় ফোনের দিকে তাকালো সে। কল রিসিভ করে কানে ধরে বলল, বলো ঈশিতা, ভাইয়া কি চলে গেছে সুমু? হ্যাঁ, মাত্রই। তুমি একটু আমার রুমে আসতে পারবে? আরবাজ ভাইয়া রুমে নেই? না, ও গার্ডেনে। ওকে, আসছি। কল কাটল সুমু। এতক্ষণ হাতে নিয়ে বসে থাকা মেডিসিনগুলো বেডসাইড টেবিলের ওপর রাখতে গিয়ে সব নিচে পড়ে গেল। সুমু ব্যাপারটা পাত্তা না দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। সব সম্পর্কই শুরু হয় এক অদ্ভুত অনুভূতি দিয়ে। ঈশিতা আর আরবাজের গল্পটাও ঠিক তেমনই। বন্ধুত্ব থেকে ভালোবাসা, আবার সেই ভালোবাসা থেকেই গড়ে ওঠা এক অদৃশ্য বন্ধন। ঈশিতা শহুরে এক মেয়ে, সে প্রাণবন্ত, যুক্তিবাদী আর নিজের মনের কথা বলতে জানে। আরবাজ বরং একটু চুপচাপ, ভেতরে গাঢ় সমুদ্রের মতো গভীর। সে মুখে বলে না, চোখে বলে। তাদের ভালোবাসায় ছিল না সিনেমার মতো রঙিন কল্পনা, ছিল বাস্তবতা, ঝগড়া, মান অভিমান, কিন্তু তবুও ছিল এক গভীর টান। আরবাজ কখনো ঈশিতার গায়ে রাগ ঝাড়ে না, কিন্তু চুপ হয়ে যায়, আর ঈশিতা সেটাই বুঝে ফেলে। তুমি চুপ কেন? কারণ তুমি বলো, আমি শুনি। এই এক লাইনে ঈশিতা বোঝে তার জায়গা কোথায়। সে জানে তার জায়গা আরবাজের মনের একেবারে ভেতরটায়। বিয়ের পর সম্পর্কটা বদলায়নি, বরং গভীর হয়েছে। রাতে চায়ের কাপ ভাগ করে নেওয়া আর সকালে ছোট ছোট ঝগড়ার মাঝে লুকিয়ে থাকে ভালোবাসার চোরাস্রোত। ঈশিতা গুছিয়ে রাখে আরবাজের শার্ট, আর আরবাজ গুছিয়ে রাখে ঈশিতার মুড। কোন দিন সে কফি খাবে, কোন দিন শুধু জড়িয়েই থাকতে চাইবে। একে অপরের সম্পর্কে এসব সব জানে তারা। তারা জানে নিখুঁত কিছু হয় না, তবে একে অপরকে নিখুঁতভাবে ভালোবাসা যায়। তাদের ভালোবাসা কখনো জোরে বলা হয়নি, কিন্তু প্রতিটা অভ্যাসে জড়িয়ে আছে সে কথা। বৃষ্টির দিনে ঈশিতা জানালার পাশে দাঁড়িয়ে থাকলে আরবাজ বুঝে নেয় ওর হাতে 1 কাপ ধোয়া ওঠা চা দিতে হবে। আরবাজ যখন অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে একটু বেশি দীর্ঘশ্বাস ফেলে, ঈশিতা গায়ে একটা নরম চাদর জড়িয়ে দেয়। তারপর কিছু না বলে কেবল পাশে বসে থাকে। এ এক নিঃশব্দ ভালোবাসা। তাদের মাঝে ভালোবাসি কথাটা অপ্রয়োজনীয় হয়ে গেছে, কারণ তারা চোখে, ছোঁয়ায় আর প্রতিদিনের ছোট ছোট খেয়ালে বলে ফেলে। রাতের আধারে একে অপরের পাশে চুপচাপ নিঃশব্দে শুয়ে থাকা হয় তাদের। আবার যখন ঈশিতা প্রশ্ন করে, ভবিষ্যতে যদি ঝড় আসে আপনি হাত ছাড়বেন না তো? তখন আরবাজ কিছু বলে না, শুধু তার হাতটা আরও একটু শক্ত করে ধরে রাখে। কারণ ভালোবাসা তো শব্দের অপেক্ষায় থাকে না, ভালোবাসা থাকে ওদের মতো 1 কাপ চায়ের ভাগে, চুপ করে পাশে বসে থাকা রাতে, কিংবা এক নিঃশ্বাসে দীর্ঘ নীরবতায়। আর এভাবেই চুপি চুপি প্রতিদিন নতুন করে তারা বাধা পড়ে ভালোবাসার বন্ধনে। ব্যালকনিতে দাঁড়িয়ে গার্ডেনে ফিরোজাদের সাথে দুষ্টুমি করতে থাকা আরবাজের দিকে তাকিয়ে এসব ভাবছে ঈশিতা। এমন সময় সুমু দরজার নক করল। সুমু ঠোঁটে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা। ঈশিতা রুমে এসে বলল, নক করছো কেন সুমু? নিজের বোন প্লাস বন্ধুর রুমে আসতে নক করতে হবে কেন? সুমু রুমে ঢুকে বলল, আমার বোন প্লাস বন্ধুটা তো আর এই রুমে একা থাকে না, তাই না? ঈশিতা আলতো হেসে বলল, আমাকে একটু সাজিয়ে দিবে সুমু? সাজিয়ে দিব মানে? কোথাও যাচ্ছ নাকি? কেন, তুমি জানো না ভাইয়া কিছু বলেনি? সুমু একটু ভাবুক হয়ে বলল, কই না তো। তাহলে শোনো, এই বাড়ির ছেলেরা তো খুব বিজি থাকে, তাই তারা সপ্তাহে একটা দিন মানে প্রতি শুক্রবার তাদের বউকে নিয়ে ঘুরতে বের হয়। আর এই নিয়মটা কে বানিয়েছিল জানো? কে? বড় বাবা, মানে তোমার শ্বশুর। শুনেছি যখন উনি সেনাবাহিনীতে ছিলেন তখন তো বড় মামনিকে একদমই সময় দিতে পারতেন না। এরপর যখন তারা ওমানে চলে এলো তখন নাকি 2 ভাই মিলে প্রতি শুক্রবার আমাদের শাশুড়ি আর তোমার শাশুড়িকে নিয়ে ঘুরতে বের হতো। বাহ, দারুণ প্রেম ছিল তো। তা তো অবশ্যই, কিন্তু তোমাকে ভাইয়া সত্যি কিছু বলেনি? না, শুধু বলেছে আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। তাহলে তো হলোই। কিন্তু তোমরা এখন কোথায় যাওয়ার প্ল্যান করেছো? জানি না, ও জানে, আমাকে কিছু বলেনি। জানো, আমি বোরকা পরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও বলল শাড়ি পরতে। ঠিকই তো বলেছে। ভাইয়া তার এই মিষ্টি বউটাকে একদিন তো নিজের মনের মতো সাজে দেখতে চাইতেই পারে। তবে তোমাকে দেখে মনে হচ্ছে কাল একটু বেশি ভালোবেসেছে ভাইয়া। সুমু লজ্জায় মুখ নামিয়ে ফেলল। ঈশিতা সুমুর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, এসো, আমাকে সাজিয়ে দিবে। সুমু মুচকি হাসল। সে ঈশিতাকে হালকা নীল রঙের একটা শাড়ি সুন্দর করে পরিয়ে দিয়ে হিজাব পিন করে দিল। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিল। ঈশিতাকে নিজের দিকে ঘুরিয়ে নজর কাটানোর জন্য ঈশিতার কানের পাশে কাজল লাগিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, কি অপূর্ব দেখতে লাগছে তোমাকে। এমন সময় দরজায় নক পড়ল। সুমু তাকিয়ে দেখল আরবাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সুমু ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি এখন আসি,
কথাটা বলে চলে গেল সুমু। সুমু যেতেই আরবাজ রুমে ঢুকল। সে অপলকভাবে ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতাকে আজ একেবারে অন্যরকম লাগছে। সাদামাটা সাজ, তবুও যেন চোখ সরানো যায় না। মায়াবী মুখ আর সাথে ঠোঁটে এক চিলতে হাসি। আরবাজ যেন থমকে গেল, তার সময় যেন থেমে গেল। তুমি সবসময় এইরকমভাবে থাকো না কেন? হঠাৎ নিজের অজান্তেই কথাটা বেরিয়ে এলো আরবাজের মুখ থেকে। ঈশিতা মুচকি হেসে বলল, কি বললেন? আরবাজ মাথা চুলকে বলল, মানে এই সাজটায় তোমাকে অন্যরকম লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। ঈশিতার গাল লাল হয়ে উঠল। আরবাজ তখনও তাকিয়ে আছে। তার চোখে একরাশ বিস্ময় আর প্রশংসা, যেন এতদিন ধরে কাউকে নতুন করে চিনছে। আরবাজকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলল, আপনি কি শুধু তাকিয়েই থাকবেন নাকি যাবেন? ধ্যান ভাঙল আরবাজের। সে আবারও মাথা চুলকে অলতো হেসে বলল, চলো। দুজনে একসাথে বেরিয়ে গেল, পুরো দিন সকলের থেকে একটু দূরে গিয়ে নিজেদের মতো করে কাটানোর জন্য। ঘড়ির কাঁটা থেমে গেছে যেন। পাতালপুরীর বিলাসবহুল রুমে একটা অশুভ নিস্তব্ধতা। সেখানে যেন মৃত্যুপুরী নেমে এসেছে। ওয়্যার ইজ হি? কোথায় গেল আমার লোকটা? এক গর্জন, এক বিষাক্ত চিৎকার ছিন্ন ভিন্ন করে দিল সেই নিস্তব্ধতা। মানবটির চোখে রক্ত জবার মতো রং, মুখে হিংস্র বিকৃতি। সে এক ধাক্কায় উল্টে দিল সামনে থাকা মার্বেলের টেবিল। কাঁচ ভেঙে ছিটকে পড়ল মেঝেতে। ঝর্ণার মতো ছড়িয়ে পড়ল গ্লাসের টুকরো। তাকে খুঁজে বের করো, এক্ষুনি, এই মুহূর্তে। এসকে কোথায় নিয়ে গেছে তাকে? একটা চেয়ারের হাতলে ঘুষি মারল এমন জোরে, কাঠ কট করে ভেঙে গেল। কেউ সাহস করে কিছু বলছে না। তার চারপাশে থাকা বডিগার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে। একজন কাঁপতে কাঁপতে বলল, বস, হয়তো সে পালিয়েছে। চুপ! সে রক্তচক্ষু নিয়ে লোকটির গলা চেপে ধরল। তুই তোর মুখে ওর নাম আনবি না। ও আমার শিকার ছিল, আর তুই একটা ভয় পেয়ে বেঁচে থাকা কুকুর। কোনো কাজের না তোরা। লোকটা হাঁপাতে লাগল, চোখে জল, শরীর কাঁপছে। কিন্তু মানবটি তাকে ছাড়ল না। সবাই তো ভয় পায় আমাকে, তাহলে ওই এসকে কেন পায় না? তার নিঃশ্বাসে পাগলামির গন্ধ, রাগ নয়, পিশাচের উল্লাস। রুমের ভেতরে থাকা সবাই নিঃশব্দ, যেন নিঃশ্বাসও নিতে ভয় পায় না। মানবটি আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে ফিসফিস করে বলল, তোমরা ভাবছ আমি পাগল? না, আমি হচ্ছি ভয়। আমি হচ্ছি ওদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অ্যান্ড নেক্সট টাইম, নো মিস্টেকস, নো মার্সি। একজন কাঁপতে কাঁপতে বলল, বস, আমার কাছে পাক্কা খবর আছে। সিরাজ খান আমাদের লোকটাকে তুলে নিয়ে গেছে। ড্যাম ইট! তোরা এক একটা অপদার্থ চেয়ে চেয়ে দেখেছিস? একটা গ্লাস ফুল ফোর্সে ছিটকে গেল দেওয়ালের দিকে। চিৎকারে কেঁপে উঠল পুরো ফ্লোর। আলো জ্বলছে লাল শেডে। দেওয়ালের গা বেয়ে বয়ে যাচ্ছে শ্যাডো এক অচেনা মানুষের, যার চোখে এখন পশুতা। মেয়েটাকে গুলি করার কথা ছিল। পার্টির মাঝে ঠিক যখন আলো নিবল, তখন কি থেকে কি হয়ে গেল। মেয়েটা বেঁচে গেল। নিজের চুলে হাত চালিয়ে ছিঁড়ে ফেলার মতো করে গর্জে উঠল সে, সিরাজ খান। হাতের ঘড়িটা খুলে ছুঁড়ে মারল দরজার দিকে। ভেতরে কাঁচ ভাঙার আওয়াজ, বাইরে নীরব আতঙ্ক। তার কণ্ঠে হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা হাসি উঠল। তাহলে এবার আগুনটা নিজেই জ্বালাবো। দেওয়ালের পাশের ক্যাবিনেট খুলে বের করল একটা রক্তলাল কেস। ভেতরে স্নাইপার। এনাফ গেমস। নেক্সট টাইম আই ওয়ন্ট মিস। নেক্সট টাইম আইল সি ডেথ থ্রু মাই আইজ। কাঁচের জানালায় নিজের ছায়া দেখে এক ঝাঁকুনি দিয়ে চিৎকার করল সে। নিজের হাতের তালুতে ছুরি চেপে ধরে বলল, বাঁচবে না ওই মেয়েটা। সিরাজ খানের দুর্বলতা। আমি নিজে হাতে সিরাজকে ভেঙে গুড়িয়ে দেব। এমনভাবে ভাঙব আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। রুমের মেঝেতে গড়িয়ে পড়ল এক রক্তমাখা ছুরি। অন্ধকারে বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে। মানবটি রক্তাক্ত অবস্থায় বসে রইল। তার চোখে আগুন, যেন ধ্বংস করে দিতে চায় সবকিছু। ঘড়িতে তখন 11টা। সুমু রুমে একা বসে আছে। তার মনে একটাই ভাবনা, আজ সে সবার জন্য পায়েস রান্না করবে, বিশেষ করে তার সিরাজ খানের জন্য। যে ভাবনা সেই কাজ। সে নিচে নেমে এলো ধীর পায়ে, শুভ্র রঙের আনারকলি পরা, চোখে একরাশ প্রশান্তি। ড্রয়িং রুম একেবারে নিস্তব্ধ। সুমু কিচেনের দিকে পা বাড়াতেই হঠাৎ সামনে এসে দাঁড়ালেন অনন্যা খাতুন। চোখে শীতল দৃষ্টি, ঠোঁটে কঠিন প্রশ্ন, কোথায় যাচ্ছ? সুমু এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত কণ্ঠে বলল, পায়েস রান্না করব সবার জন্য। অনন্যা খাতুনের মুখে বিরক্তির ছায়া। এই বাড়ির নতুন বউদের রান্নাঘরে ঢোকা বারণ, তুমি এটা জানো না? সুমুর চোখে একটু হতবাক ভাব। সে আস্তে বলল, জানি, তবু আমি রান্না করব। তুমি শোনোনি কি বললাম? অনন্যা খাতুন কড়া গলায় বলে উঠলেন। সুমুর মুখে কাঁপন নেই, শুধু গলার স্বরটা আরও কোমল হয়ে উঠল। আপনি আমার শাশুড়ি, আপনার কথার অসম্মান করিনি কখনো। তবে এই রান্না ভালোবাসা থেকে। যদি অপরাধ হয় আমি ক্ষমা চাই, কিন্তু এই রান্না আমি করবই। অনন্যা খাতুন থম মেরে গেলেন।
সুমু পেছনে না তাকিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। চুলার আগুন জ্বলে উঠল, দুধে চাল পড়ল, এলাচ, দারচিনি, ঘ্রাণ ছড়িয়ে পড়ল বাড়ি জুড়ে। 12টার দিকে বাড়ির গেট খুলে ভিতরে ঢুকল সেরাজের ব্ল্যাক রোলস রয়েস। পরনে ফরমাল পোশাক, কিন্তু চোখে মুখে জুম্মার দিনের পবিত্রতা। গাড়ির চাবি হাতে ঘোরাতে ঘোরাতে সোজা ওপরের রুমের দিকে রওনা দিল সে। সুমু শাওয়ার নিয়ে চুলটা ভিজে রেখেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হালকা রোদের আলো তার মুখে পড়ে যেন মোহময়ী একটা আবেশ তৈরি করেছে। চোখে প্রশান্তি, ঠোঁটে একটুখানি হাসি। রুমে ঢুকল সেরাজ। সুমুকে দেখে কয়েক সেকেন্ড থেমে গেল। টাওয়াল নিয়ে এসে ধীরে ধীরে পেছন থেকে এক হাতে সুমুর ভেজা চুলে হালকা টান দিল। এই ভেজা ভেজা রাজকুমারীটা কে? সুমু ভ্রু কুচকে তাকালো। খান সাহেব, চুলে টান দিবেন না। সিরাজ সুমুর চুল মুছতে মুছতে হেসে বলল, তোমাকে না জ্বালালে আমার ভালো লাগে না। সে সুমুর নাকে হালকা একটা চিমটি কেটে দিল। সুমু একটু খুশি, একটু রাগী গলায় বলল, আপনি কি ছেলে মানুষ নাকি? সিরাজ হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার সামনে আমি সব ভুলে যাই। কথাটা বলে সে সুমুর চুল মুছে দিয়ে বলল, থাকো, শাওয়ার নিয়ে নামাজ পড়তে যাব। সিরাজ ড্রেস চেঞ্জ করে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সুমু মুচকি হেসে বলল, ছেলে মানুষটা খান সাহেব। বিকেলের নরম রোদটা জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল। হালকা সোনালি আলোয় ঘরটা ঠিক যেন একটা স্বপ্নের মতো লাগছিল। সিরাজ তখন জানালার পাশে দাঁড়িয়ে, হাতে কফির কাপ। সে সুমুর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, সুইটহার্ট, রেডি হয়ে নাও, আজ তোমায় সমুদ্র দেখতে যাব, শুধু তুমি আর আমি। সুমু বেডের ওপর থেকে ফোন এনে সিরাজের চোখ সামনে একটা ভিডিও প্লে করে বলল, আমি এই ভিডিওটা বানাতে চাই। সিরাজ হালকা হাসল, ওকে ফাইন, আইয়ুবদের আসতে বলি তাহলে। ভিডিও মেক করা হয়ে গেলে ওরা চলে যাবে। সুমু লাজুক হেসে ঝটপট রেডি হয়ে নিল। একটা পার্পল রঙের চুড়িদার পরে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চুলগুলো খোলা রেখে দিল। সিরাজ এতেই যেন চোখ সরাতে পারছিল না তার থেকে। সুমু সিরাজের সামনে গিয়ে মুচকি হেসে তুড়ি মেরে বলল, দেখবেন পরে, আগে চলুন। সিরাজ আলতো হাসল। সুমু চোখ পল্লব ঝাপটাল। সিরাজ তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে দুজনে একসাথে হাত ধরে বাড়ি থেকে বেরোল। রাস্তায় দাঁড়িয়ে আছে সকলে। আইয়ুবরা 3টে গাড়ি নিয়ে এসেছে, 2টো সাদা আর একটা ব্ল্যাক। সিরাজ আইয়ুবদের ফোনে ভিডিওটা দেখিয়ে সবকিছু বুঝিয়ে দিল। তারপর সকলে একসাথে গাড়িতে উঠে পড়ল। সিরাজ সুমুকে নিয়ে নিজের ব্ল্যাক রোলস রয়েসে উঠে ছাদ খুলে দিল। সে গাড়ি স্টার্ট দিতেই সুমু উঠে দাঁড়িয়ে দুহাত মুক্ত পাখির ডানার মতো মেলে দিল। সিরাজ গাড়ি স্টার্ট দিতেই আইয়ুবরাও গাড়ি স্টার্ট দিল। সিরাজ সুমুর দিকে এক পলক তাকিয়ে বলল, সুইটহার্ট, ভিডিও স্টার্ট করো। সুমু ফোনে ব্যাকসাইড ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করলো। 4টে গাড়ি লাইন দিয়ে চলছে। প্রথমে এলো সাদা মার্সিডিজ। সুমু তার আঙ্গুলের ইশারায় গাড়িটিকে নিজের কাছে আসতে বলল। গাড়িটি কাছে আসতেই সুমু গাড়িটিকে চলে যেতে বলল। তার হাতের ইশারায় বেরিয়ে গেল একটা গাড়ি সিরাজের গাড়ি ওভারটেক করে। এরপরের ব্ল্যাক মার্সিডিজটিকে সুমু আঙ্গুলের ইশারায় কাছে আসতে বলল। গাড়িটি একটু কাছে আসতেই সুমু আবারও আঙ্গুলের ইশারায় গাড়িটিকে চলে যেতে বলল। ব্ল্যাক মার্সিডিজটিও সিরাজের গাড়ি ওভারটেক করে বেরিয়ে গেল। ভিডিও শেষে ক্যামেরা অফ করে সুমুর ঠোঁটে এক চিলেতে হাসি নিয়ে সিরাজের পাশের সিটে বসল। ড্রাইভিংয়ের ফাঁকে সুমুর হাসি দেখে সিরাজ বলল, হ্যাপি সুইটহার্ট? ইয়েস। সুমু ভিডিওটা সিরাজকে দেখিয়ে বলল, দেখুন, একদম পারফেক্ট। এইটা তো আমি ইনস্টাগ্রামে বাসায় গিয়েই পোস্ট করব। সিরাজ আলতো হাসল, ড্রাইভিংয়ে মন দিল। সুমু ফোন রেখে সিরাজের কাঁধে মাথা রেখে প্রকৃতি দেখায় মন দিল। সমুদ্রের ধারে পৌঁছতেই নরম বাতাস ওদের চুল উড়িয়ে দিল। ঢেউয়ের গর্জন যেন গান হয়ে বাজছিল, আর সেই গানের প্রতিটি সুরে বাজছিল দুজনার অদৃশ্য ভালোবাসার সুর। সুমু খালি পায়ে বালির উপর দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে বলল, খান সাহেব, আপনি আসুন। সিরাজ ধীর পায়ে হেঁটে গিয়ে ওর পাশে দাঁড়ালো। হঠাৎ একটা ঢেউ এসে দুজনার পায়ের পাতা ছুঁয়ে গেল। সুমু একটু লাফ দিয়ে পেছনে সরে গেল। ঢেউ চলে যেতেই আবার সে সিরাজের পাশে এসে দাঁড়ালো। এই ঢেউটাও বুঝি আপনাকে স্পর্শ করতে চাইল? সিরাজ মৃদু হাসল, তবে কোনো কথা বলল না। সুমু মৃদু হাসল, চোখ নামিয়ে বলল, তবে আমার মতো করে তো ছুতে পারবে না। সিরাজ সুমুর দিকে ঘুরে দাঁড়ালো। তোমার ছোঁয়ার মতো কিছুই নেই দুনিয়ায়। তারপর ধীরে হাত বাড়িয়ে সুমুর হাত ধরে দৌড়াতে লাগালো। দৌড়াতে দৌড়াতে দুজনে হাঁপিয়ে উঠল। দুজনে একসাথে হাঁটতে লাগলো বালির উপর পা রেখে রেখে। ঢেউয়ের ভেজা চিহ্নের পাশে ওদের ছায়া গলে যাচ্ছিল। সুমু হাত বাড়িয়ে সিরাজের বাহু আঁকড়ে ধরল। সিরাজ তাকালো। সুমু বলল, সমুদ্র আপনার খুব পছন্দের, তাই না? তবে বিডিতে কক্সবাজারের ওই ঘটনাতে আমার পছন্দের সমুদ্রকে তোমার জন্য অভিশপ্ত ঘোষণা করেছিলাম। সুমু অবাক হয়ে তাকালো। সিরাজ সুমুর দিকে তাকিয়ে আলতো হাসল। সুমুকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। ঢেউ গর্জন করল। সূর্য একটু একটু করে ডুবতে থাকল।
আর সুমুরাজ দাঁড়িয়ে রইল। সমুদ্রের নীরবতা আর ওদের হৃদয়ের শব্দে এক হয়ে গেল সেই বিকেল। ঘরটা আধা আলো আর বড় কাচের জানালার ওপাশে শহরের নীরব রাস্তাগুলো ঝলমল করছে। রায়ান চৌধুরী তার কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে, হাতে এক গ্লাস হুইস্কি, চোখে চিন্তার ছায়া। কেবিনের দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রবেশ করল একজন সুইটেড লোক। তার নাম মাহিন, রায়ানের খুব বিশ্বস্ত একজন। মাহিন গম্ভীর গলায় বলল, বস, খুঁজে পাইনি ওকে। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রায়ান চোখ সরিয়ে তাকায়। আমি বলছিলাম না ওইটা এত সহজ হবে না? মাহিন ঝুঁকে এসে বলল, আর একটা খবর আছে। সিআইডি ডিপার্টমেন্টের এসিপি প্রশান্ত ঘোষ, উনি আপনার উপর নজর রেখেছেন। রায়ান চোখ সংকুচিত করল। প্রশান্ত ঘোষ? জি বস, ওমান শহরে গত 1 মাসে যতগুলো খুন হয়েছে সবগুলোর পেছনে আপনার নাম জড়িয়ে পড়েছে। তিনি লুকিয়ে লুকিয়ে ইনভেস্টিগেশন করছেন, সরাসরি কিছু করছেন না, কিন্তু ছায়ার মতো পেছনে লেগে আছেন। রায়ান ঠোঁট হালকা হাসল। খেলা জমে উঠেছে। ওনার ছায়া আমার পায়ের নিচে পড়বে সময় মতো। রায়ান ধীরে ধীরে হুইস্কির গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল। চোখে তার আগুনের ঝিলিক, ঠোঁটের কোণে এক ধরনের ঠান্ডা অশুভ হাসি। সে আমারও গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি বের কর মাহিন, এই শ্বশুরবাড়ির জামাই আদরটা আজ না খেলে চলবে না। মাহিনের চোখে চমক। প্রশান্ত ঘোষের বাড়ি? রায়ান চেয়ারে ঠেলে উঠে দাঁড়িয়ে কোট পরতে পরতে বলল, আমার নামটা নিয়ে খুনের সাথে খেলতে চায় না। ভদ্রভাবে খেলাটা শেখাবো, আর ওনার চোখে একটু রং লাগানো দরকার। কথাটা বলে বেরিয়ে গেল রায়ান। তার পিছু পিছু ছুটল মাহিন। রায়ান তার 4 জন সিক্রেট এনফোর্সার নিয়ে বেরিয়ে পড়ল ওমানের প্রান্তে অবস্থিত প্রশান্ত ঘোষের প্রাসাদের দিকে। শহরের আলো গায়ে মেখে কালো গাড়িগুলোর ছায়া ছুটে চলল যেন রাতের অন্ধকারে এক শিকারী, যার চোখে শিকার ধরার লাল জ্বালা। শান্ত নির্জন এলাকায় দাঁড়িয়ে রাজপ্রাসাদের মতো এক বিলাসবহুল ভিলা। চারপাশে হালকা কুয়াশা, গেটে লাগানো সিসিটিভি আর ভারী দারোয়ান কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসে। এই রাতের বেলা গেট বন্ধ, অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। গাড়ির দরজা ধীরে খুলে যায়। কালো কোটে রায়ান নেমে আসে, তার চোখে আগুন। সে ঠান্ডা গলায় বলল, তুই আমাকে চিনিস না, তাই না? দারোয়ান একটু থেমে রায়ানকে ভালো করে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, রায়ান চৌধুরী স্যার। রায়ান এগিয়ে এসে তার চোখে তাকালো। তার গলা নিচু কিন্তু ভয়ানক স্পষ্ট। গেটটা খুলে দে, না খুললে তোর খোলা মুখটাই বন্ধ করে দিব। দারোয়ান ভয়ে গেটের বাটন টিপে দিল। গেট খুলে গেল। গাড়ি ভেতরে ঢুকে পড়ল। ভিলার ভেতরটা রাজকীয়। দেয়ালে দামি পেইন্টিং, ঝাড়বাতিতে মৃদু আলো। সব ঘরে নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। রায়ান হেঁটে ঢুকল। তার সঙ্গে 4 জন লোক, সবার হাতে সাইলেন্সার লাগানো গান। কেউ কোনো কথা বলছে না, শুধু জুতোর টুকটুক শব্দ উঠছে মার্বেলে। ফ্লোরে পড়া কাফলা জুতোর আওয়াজে যেন প্রাসাদ কেঁপে উঠল। রায়ান গিয়ে সোফার পায়ে ওপর পা তুলে বসল, হাতে ওয়াইনের বোতল। একজন সার্ভেন্ট ছুটে এসে ভয় পেয়ে বলল, কে আপনি? আপনি এভাবে? মাহিন ঠান্ডা গলায় বলল, চুপচাপ থাকো, বস এসেছেন। চেঁচামেচির শব্দে প্রশান্ত ঘোষ আর তার স্ত্রী ছুটে এলেন। তারা দেখে অবাক। সোফায় এক অপরিচিত ভয়ঙ্কর পুরুষ বসে মদ। প্রশান্ত ঘোষ চেঁচিয়ে বললেন, এই কি হচ্ছে এখানে? তুমি কে? আমার বাড়িতে কিভাবে ঢুকলে? রায়ান একদৃষ্টিতে তাকালো, ক্লান্তভাবে মাথা ঘোরালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আপনার দরজার তালা আমার নামে ছিল না, তাই ভেঙে ঢুকতে হলো না শ্বশুরমশাই। রায়ান, তুমি এখানে কেন এসেছো? আপনি তো বড়লোক মানুষ, বড় বড় কেস নিয়ে ইনভেস্টিগেশন করেন, তাই ভাবলাম রাতে 1 কাপ চা খেতে আসি। দুধ চিনি লাগবে না, শুধু একটা খুন দিবেন। প্রশান্ত ঘোষ চিৎকার করতে গেল। ঠিক তখনই রায়ানের এক লোক সামনে এগিয়ে এসে তার দিকে বন্দুক তাক করে কঠিন গলায় বলল, শান্তভাবে বসুন স্যার, না হলে এই রাতই শেষ রাত। প্রশান্ত ঘোষ আর তার স্ত্রী থমকে গেলেন। রায়ান এবার হালকা হেসে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে সামনে গিয়ে বসে পড়ল। আপনাকে কেসটা হাতছাড়া করতেই বলতে এসেছি। এই লড়াইয়ে আপনি হারবেন মিস্টার ঘোষ। আমার রাস্তার ছায়ায় যারা হাঁটে তারা বেশি দূর যায় না মিস্টার ঘোষ। প্রশান্ত ঘোষ রাগে ফেটে পড়লেন, তুমি একজন মাফিয়া, খুনি, শহরের কলঙ্ক। হ্যাঁ, এই তো আসল মুখ। তবে আপনার মুখ আর মেয়ে দুটোই উলঙ্গ হয়ে গেছে দেখছি। রায়ান সামনে তাকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আবারও বলল, আপনার মেয়ে কখন ঘরে ফেরে? ঠিক তখনই মিলি বাড়ির ভিতর ঢুকল। মাথা ঘুরছে, শরীর দুলছে, শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরে মাতাল অবস্থায় হাঁটছে, এক হাতে মদের বোতল। রায়ান চোখ সরিয়ে তাকায়, ঠোঁট বাঁকায়, নাক সিটকায়। এই আপনার আদরের মেয়ে? বাবার সামনে এরকম পোশাকে? যার মেয়ের লজ্জা নেই, শিক্ষা নেই, সে এসেছে দেশ শুধরাতে। আমি সব মেয়েদের খারাপ বলি না, তবে আপনাদের মতো ধনীদের মেয়েরা নিজের বাবার অপমানই সবচেয়ে বড় উপহার দেয় সমাজকে। প্রশান্ত ঘোষ মেয়েকে টেনে ধরতে গেলে রায়ান হাত তুলে থামিয়ে বলল, কেস থেকে সরুন।
না হলে আপনার মেয়ে আর এই রাতের চাঁদ কেউই দেখতে পাবেন না। প্রশান্ত ঘোষ কিছু বলার আগেই রায়ান চোখে ইশারা করল। দুজন লোক মিলির মাথায় রিভলভার তাক করল। মিলি থমকে যেন গেল। সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল, ড্যাড! প্রশান্ত ঘোষের স্ত্রী কেঁদে উঠলেন। প্রশান্ত, কেস ছেড়ে দাও, ওদের যা চাই দাও। না, আমি এমন অপরাধ করতে পারবো না। রায়ান পায়ের উপর পা তুলে বসল। আপনাকে 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে নিজের মতামত পরিবর্তন না করলে বাকিটা আমরা করব। কিছুতেই না। যা খুশি করো, আমি সরব না। তুমি ভাবো তুমি যা ইচ্ছা তাই করে যেতে পারো? ওমানের সব রাস্তায় শুধু তোমারই ছায়া থাকবে? সেই সব আর চলবে না রায়ান। এক মুহূর্ত নিস্তব্ধতা। রায়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখ সরাসরি প্রশান্ত ঘোষের চোখে। বুড়ো হাড়ে এখনো অনেক আগুন দেখছি, কিন্তু ভুলে গেছেন আগুনের কাছেই পুড়ে মরে সবাই। সে প্রশান্ত ঘোষের কাঁধে হাত রাখল, খুব আস্তে চেপে ধরল, বলল, আপনার জামাই আমি নই, কিন্তু আপনাকে শ্বশুর আদর করতে পারবো, তবে সেটা খুনসুটি নয়, হাড় গরম করে দেয় এমন আদর। প্রশান্ত ঘোষ চিৎকার করতে চায়, কিন্তু রায়ানের চোখে এমন শীতল দৃষ্টি যে শব্দ গলা দিয়েই বেরোয় না তার। আপনার সময় শেষ, শুট। ঠিক আছে, আমি সরে যাব। রায়ান নিঃসার কণ্ঠে বলল, না, সময় তো শেষ, এখন শুধু সরলেই হবে না। আপনার আত্মা নোংরা করতে এসেছি। একটা খুন করুন, এখনই। খুন? খুন কেন করব? কৈফিয়ত চাইছেন? না না, করব। তাহলে আপনার রিভলভারটা নিয়ে আসুন। প্রশান্ত ঘোষ কাঁপা পায়ে উঠে যায়, ঘরে গিয়ে নিজের রিভলভার নিয়ে আসে। রায়ানের লোকেরা এক বৃদ্ধ সার্ভেন্টকে ধরে আনে। তার চোখে মুখে কান্না, অনুরোধ। প্রশান্ত ঘোষ কাঁদে, হাত কাঁপে, কিন্তু রায়ান কিছু বলে না, এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। বাতাস ভারী হয়ে ওঠে, ঘড়ির কাঁটা 1 সেকেন্ডের জন্য এগোয় না। দেরি দেখে রায়ান উঠতে যেতেই গুলির শব্দ। বৃদ্ধ লুটিয়ে পড়ল, রক্ত ছিটকে দেয়ালে লাগল। রায়ানের লোকে ভিডিও করে নিল। এবার রায়ান এগিয়ে এসে দাঁড়ালো প্রশান্ত ঘোষের পাশে, কাঁধে হাত রেখে ফিসটিস করে বলল, আজ থেকে আমি আপনি সমান। আপনি একটা খুনি, আমি যেমন, আপনিও এখন সমাজের চোখে নিচে। আজ থেকে আপনিও খুনি যেমন আমি, আপনিও পশু যেমন আমি। প্রশান্ত ঘোষ মেঝের উপর বসে পড়ল। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। মিলি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মিলির ভাই বাড়িতে নেই, তাই সে এখানে উপস্থিত নেই। রায়ান ঠান্ডা হাসি দিয়ে আবারও বলল, আহা শ্বশুর মশাই, আপনি তো আমাকে বারবার শ্বশুর বাড়ি পাঠাতে চাইছিলেন, তাই না? আপনি ভেবেছিলেন কোর্টে কেস করে আমাকে শিক্ষা দিবেন। আজ আমি শেখালাম রায়ান চৌধুরীর পিছনে লাগলে কি হয়। রায়ানের লোকেরা মিলিকে ছেড়ে দিল। রায়ান বোতলটা হাতে নিল, শেষ চুমুক দিল, তারপর পেছন ফিরে হেঁটে যেতে যেতে বলল, বেশি বাড়াবাড়ি করলে ভিডিও ফুটেজটা এই শহরে থাকা আমার সবগুলো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিব। শুভরাত্রি খুনি বাবু। ওমানের নারীদের জন্য একটি উচ্চ নিরাপত্তার কারাগার। সেই নির্জন নীরব দেয়ালের ভেতর 5টি বছর কাটিয়ে দিয়েছে এক তরুণী, সুমাইয়া জাহান, যাকে সকলে শুধু সুমু নামেই চেনে। তার মুক্তির আর মাত্র 1 মাস বাকি। এই দীর্ঘ সময়টা সে কাটিয়েছে নিঃশব্দে, নিভৃতে। খুব কম কথা বলে, চোখে জমে থাকে একরাশ পুরনো আলো আর এক বুক না বলা গল্প নিয়ে। তার অপরাধ এখন আর কারো আলোচনার বিষয় নয়। তার নীরবতা, চোখের ভাষা আর আচরণের মধ্যে লুকিয়ে আছে হাজারো অপূরণীয় স্বপ্ন। বাকি কয়েদিদের থেকে সে একটু আলাদা, খুব চুপচাপ, কারো সঙ্গে মেশে না, কারো চোখে চোখ রাখে না। এই বন্দিত্বের 5 বছরে একমাত্র নিঃসঙ্গতা আর প্রিয় স্মৃতিই ছিল তার সঙ্গী। আর প্রতিদিন 1 ঘন্টার জন্য সে পায় এক অন্যরকম শ্রোতা, নাম আলিয়া বিন সালেহ, কারাগারের এক নারী পুলিশ অফিসার। প্রতিদিন ঠিক দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত কারাগারের নির্দিষ্ট কাঁচঘরে হাজির হন সেই পুলিশ কর্মকর্তা আলিয়া বিন সালেহ। প্রথমে এটা ছিল কর্তব্যের অংশ, কিন্তু ধীরে ধীরে সেই 1 ঘন্টার সময়টা হয়ে ওঠে আলিয়ার জীবনের অপেক্ষার প্রহর। কারাগারের এক সদা কঠোর পুলিশ অফিসার আলিয়া বিন সালেহ। তিনি নিয়ম করে প্রতিদিন আসেন, কিন্তু তার চোখেও এক ধরনের নরমতা ফুটে ওঠে যখন সে সুমুকে দেখে। কারণ সুমু প্রতিদিন আলিয়াকে 1 ঘন্টা করে ভালোবাসার গল্প শোনায়। না, কল্পনার প্রেম নয়, তা ছিল তার নিজের, তার হারিয়ে যাওয়া পৃথিবী, সুমুরাজের গল্প। আলিয়া আজও এলেন। সুমু ডায়েরিতে কিছু একটা লিখছে। আলিয়া হেসে সুমুর সামনে বসল। তুমি তো আর বেশি দিন নেই এখানে। কিছু অন্যায়কারীকে খুন করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ফলে তোমার কারাবাস হয়েছিল। ওমানের মানুষের আন্দোলনের ফলে তোমার ফাঁসি মকুফ করে তোমাকে 5 বছরের কারাবাস দেওয়া হয়েছিল। সেই সময়টা আজ শেষে এসে ঠেকেছে। লাস্ট 3 বছরে যখন তোমার সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম এই ঘরটার প্রতিটা দেওয়াল জুড়ে শুধু খান সাহেব লেখা।
আবার কিছু কিছু জায়গায় কোনো এক ব্যক্তির চিত্র অঙ্কন করা। সেদিন থেকে তোমার প্রতি আমার আগ্রহ জাগলো। সেদিন থেকে তোমার জীবনের গল্প শুনে আসছি আমি। প্রথম দিকে তুমি একটা শব্দও উচ্চারণ করতে না। আমি অনেক অপেক্ষা করেছি তোমার গল্পটা শোনার। একদিন হঠাৎ টানা 30 মিনিট অপেক্ষা করার পর, অনেক রয়েস হয়ে, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি আমাকে রোজ একটু একটু করে সুমুরাজের গল্প বলতে শুরু করলে। হাতে আর মাত্র একটা মাস আছে। আমি কি আদৌ এই একটা মাসের সুমুরাজের পুরো গল্প শুনে শেষ করতে পারবো? সমু ডায়েরি থেকে চোখ তুলে তাকালো। শুকনো ঠোঁটে হালকা হেসে বলল, অসমাপ্ত সবকিছুই সুন্দর। সবটা জেনে ফেললে আপনি আগ্রহ হারাবেন। কিছু জিনিস অসমাপ্ত রেখে সারা জীবন তার প্রতি আগ্রহটাকে বাঁচিয়ে রাখা ভালো। আলিয়া অল্প হেসে বলল, তা আজ কি লিখেছো ডায়েরিতে? আমি কি পড়তে পারি? কারাগারের স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে সুমু একটি পুরনো ডায়েরিটা আলিয়ার হাতে দিল। আলিয়া ডায়েরির পাতা খুলে পড়তে শুরু করল। যেদিন আপনি প্রথম আমাকে দেখেছিলেন, আপনার চোখ দুটো আমার দিকে ফিরেছিল, ঠিক যেন আগুনের ভেতরে জমে থাকা কোমলতা। আপনি রাগী ছিলেন, অথচ আমার সামনে দাঁড়ালেই আপনার কণ্ঠ থমকে যেত। আপনি আমায় ডাকতেন সুইট হার্ট বলে, আর আমি আপনাকে বলতাম খান সাহেব। আমরা ছিলাম সুমুরাজ। আজও মনে পড়ে সেই রাতে আপনি কাঁদছিলেন আর বলেছিলেন, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সুমু কিছু বলে না, সে শুধু চুপচাপ বসে থাকে। আলিয়া মাঝে মাঝে হঠাৎ থেমে যায়। চোখের জল আর শব্দ একসাথে নামতে পারে না। সে ভাবে, একটা মেয়ে, একটা ডায়েরি আর একটা অসমাপ্ত ভালোবাসা, এই তিনটেই এখন তার জীবনের নতুন পাঠশালা। তিনি শিখছেন এই মেয়েটার থেকে। আলিয়াকে চুপ থাকতে দেখে সুমু ধীর কণ্ঠে বলল, প্রতিদিন এক টুকরো করে সে সুমুর হৃদয় পড়ত। আর আপনি জানেন, আমার একটা ডাক নাম ছিল সুইট হার্ট। তিনি ডাকতেন, আমি বলতাম খান সাহেব। আমরা ছিলাম সুমুরাজ। আলিয়া মুগ্ধ হয়ে শোনে, কখনো হেসে ফেলে, কখনো চোখের কোণে জমে ওঠে জল। সুমুর কণ্ঠে থাকে না কোনো অভিযোগ, শুধু থাকে অদ্ভুত এক মায়া, যেন সে আজও সেই ভালোবাসার মধ্যেই বাস করে। আলিয়ার ভাবে, এতটা ভালোবাসা কি সত্যিই হয়? কেউ কি সত্যিই কারাগারে থেকেও এভাবে কারো হৃদয়ে বেঁচে থাকতে পারে? সে বুঝতে পারে, সে আর শুধু ডিউটি করছে না, সে যেন নিজেই প্রতিদিন এক টুকরো করে জীবনের নতুন মানে খুঁজে পাচ্ছে। সুমু উঠে দাঁড়ায়। কারাগারের নির্জন কোণায় খালি বিছানার নিচে লুকিয়ে রাখা আরেকটি মোটা ডায়েরি, যেটিতে সুমু লিখে চলে তার হৃদয়ের গল্প। গল্পের নাম খান সাহেব। ডায়েরিটা নিয়ে সুমু পুনরায় জায়গায় বসে বলল, আমি লিখে রাখি আমাদের কথা, যেটা কেউ জানে না। লিখে রাখি সেই প্রথম ছোঁয়া, সেই শেষ চিঠি, সেই সব অভিমানের সকাল। যদি কোনোদিন আমি না থাকি, কেউ পড়ে জানুক আমি শুধু ভালোবেসেছিলাম। সুমুর কথা শুনে আলিয়া স্তব্ধ হয়ে যায়। সে বলল, তুমি এটা শেষ করো সুমু, এই গল্পটা মানুষকে জানতে হবে। সুমু আলতো হেসে বলল, মুক্তির আগের দিন আমি এই ডায়েরিটা আপনার হাতে তুলে দিয়ে যাব। আমি মুক্তি পেয়ে যাচ্ছি, কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। যদি পারেন, এই গল্পটা পৃথিবীর কানে পৌঁছে দিয়েন। বলবেন সবাইকে, সুমু শুধু বন্দী ছিল না, সে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাই ছিল তার সত্যিকারের পরিচয়। আলিয়া আলতো হেসে বলল, আজকে কি তোমার সেই খান সাহেবের গল্প আমাকে শোনাবে না? সুমু হাসে। সে কিছুক্ষণ চুপ থেকে আবারও পুরানো স্মৃতি বলতে শুরু করল। একটা সুন্দর সকালের শুরু হলো। সূর্যের প্রথম রশ্মি মেঘের ফাঁক দিয়ে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল পৃথিবীতে। বাতাসে মৃদু শীতলতা, যা শরীরকে এক ধরনের প্রশান্তি দেওয়ার মতো। বাগানের ফুলগুলো গাঢ় রঙে ফুটে উঠতে শুরু করল, আর পাখিরা তাদের মিষ্টি সুরে গান গাওয়া শুরু করল। যেন প্রকৃতির সমস্ত সুখ একত্রিত হয়ে সেই সকালে পাখির কলরবে ভরে উঠেছিল। সিরাজ বেলকুনিতে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস তার চুলগুলোকে নাচিয়ে দিচ্ছে, আর তার মুখে এক অদ্ভুত শান্তির রেখা ফুটে উঠেছে। এই সকালে সিরাজ যেন পুরো পৃথিবীর শান্তি অনুভব করছে। তার চোখে এক ধরনের সুখের ঝলক, যেন কিছুতেই আর কিছু হারানোর ভয় নেই। সে বেলকুনি থেকে বাগানের দিকে তাকালো। বাগানের পাশের মাটিতে শিশিরের বিন্দু জমেছে, যেন প্রকৃতি নিজে থেকে অমৃত রচনা করেছে। সিরাজ বাগানের দিকে থেকে চোখ সরিয়ে নিজের রুমের বেডের ওপর বিড়ালের ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা সমুর দিকে তাকালো। এমন সুন্দর সকাল, আর সাথে তার প্রিয় মানুষ। সিরাজের মনে হলো এমন এক সকালে তাদের সম্পর্কের সমস্ত গ্লানি আর চাপ যেন হারিয়ে গিয়েছে। শুধু ছিল দুটি হৃদয়ের মাঝে এক অবিরাম ভালোবাসা। বেলকনি থেকে রুমে এলো সিরাজ।
কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সে। বেডের দিকে তাকিয়ে দেখল জানালার ফাঁক দিয়ে ভোরের আলো এসে পড়েছে বিছানায়। ঘড়িতে সকাল 7টা, কিন্তু সুমু তখনও দুটো বালিশ জড়িয়ে ঘুমোচ্ছে, যেন পৃথিবীর সব শান্তি ওর বুকেই এসে জমে গেছে। সেরাজ দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে, সাদা তোয়ালে গায়ে জড়ানো, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলল, সুইটহার্ট, আর কত ঘুমাবে? আমার 9:30টায় মিটিং আছে, চা বানাবে না আমার জন্য? সুমু এক চোখে তাকালো, ব্ল্যাঙ্কেট আরও গায়ে টেনে নিয়ে বলল, আপনি তো এসকেল্যাক্সের মালিক, মিটিং 1 ঘন্টা পিছিয়ে দিতে পারবেন, কিন্তু ঘুম সেটা তো আমি পিছিয়ে দিতে পারি না, তাই ঘুমাচ্ছি। সিরাজ ভ্রু কুচকে এগিয়ে এলো, সুইটহার্ট, আমার লেট হয়ে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট ছাড়া চলে, কিন্তু তোমার হাতে চা বা কফি না হলে আমার চলে না। সারাদিন মাথা ধরে থাকবে, মেজাজ গরম হয়ে থাকবে। সুমু উঠে বসল, চোখে আলসেমি, ঠোঁটে বাঁকা হাসি। সিরাজ একদম কাছে এসে ব্ল্যাঙ্কেট টান দিয়ে সরিয়ে দিল। আমি থাকতে এইসব জড়িয়ে শুয়ে থাকো কেন? তুমি চাইলে আমি মিটিং বাদ দিয়ে সারা দিন তোমার পায়ের কাছে বসে থাকবো, কিন্তু তার বদলে 1 কাপ চা আর তোমার একটু আদর চাই। সুমু ঠোঁট ফুলিয়ে বলল, ঠিক আছে, আগে ভালোবাসি বলুন, তারপর চা পাবেন। ভালোবাসি না বলে দেখিয়ে দিই। সিরাজ হঠাৎ সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। সুমুর লজ্জায় লাল হয়ে গেল, আড়মোড়া ভেঙে নেমে দাঁড়ালো বেড থেকে। পরনে হালকা গোলাপি নাইটি, চোখে এখনো ঘুমের ছাপ, কিন্তু ঠোঁটে তার খান সাহেবের ভালোবাসায় গড়া হাসি। সোফার ওপর রাখা ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চুলগুলো হাত খোপা করে নিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সিরাজও সুমুর সাথে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, সকাল সকাল নেশা না ধরালে চলছে না, তাই না? ভ্রু কুচকালো সুমু। মানে? সিরাজ মুচকি হেসে বলল, মানে হলো এই যে তুমি যখন হাত দিয়ে চুল খোপা করো তখন আমার ঠিক এইখানে লাগে, পুরো কারেন্ট মারে বডিতে, নেশা ধরে মনে। বুকের বাঁ পাশে হাত রেখে কথাগুলো বলল সিরাজ। সুমু হাসল। দুজনে কথা বলতে বলতে নিচে নামল। শাহবাজ সাহেব বসে পেপার পড়ছেন। সুমু ধীর পায়ে গিয়ে দাঁড়ালো শাহবাজ সাহেবের সামনে। আলতো হেসে বলল, আব্বু, চা খাবেন? শাহবাজ সাহেব চোখ তুলে তাকালেন। আলতো হেসে বললেন, অলরেডি 2 কাপ কফি ফিনিশ করেছি। আচ্ছা আব্বু, ঠিক আছে। সুমু চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শাহবাজ সাহেব পিছু ডেকে বললেন, তুমি যদি চা বানাও তাহলে আরও 1 কাপ খেতে পারি, কিন্তু তোমার তো কিচেনে যাওয়া বারণ। সিরাজ এগিয়ে এলো, 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, আমার জন্য চা বানাবে, কিন্তু তুমি আর 1 কাপ চা কফিও পাবে না। শাহবাজ সাহেব মুখ গোমড়া করে তাকালেন। কেন কেন? দাঁড়াও, মমকে ডাকি। আরে না, আমি তো জাস্ট মজা করছিলাম, আমি আর চা খাবো না। গুড বয়। সুমু বাবা কাণ্ডের কাণ্ড দেখে মুচকি হেসে কিচেনের দিকে পা বাড়ালো। কিচেনে আসতেই একজন সার্ভেন্ট বলল, মেজো খান সাহেবা, আপনি কিচেনে? বলুন কি লাগবে, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনাকে বানাতে হবে না, আমি নিজেই বানাবো। কিন্তু মেজো খান সাহেবা, বড় ম্যাডাম জানতে পারলে? আমি বলেছি। সকলে পিছন দিকে তাকালো। সিরাজ 2 হাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে। কিচেনে থাকা 2 জন সার্ভেন্ট চুলা অফ করে দিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। সুমু গ্যাসটা অন করল। সিরাজ এসে সুমুর পেছনে দাঁড়ালো। আপনি কিচেনে কেন? আমি তো জানি আপনি কিচেনে এলে মশলার গন্ধে হাঁচি দেন। সিরাজ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, চোখ তার শুধু সুমুর দিকে। তুমি রান্না করলে প্রতিটা আইটেম থেকে যে গন্ধ আসে, সে গন্ধে আমার হাঁচি না, প্রেম আসে। সুমু কেটলি চাপালো। সিরাজ এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। সুমু পরিমাণ মতো দুধ চিনি দিয়ে বাড়ির সকলের জন্য চা বানালো। 1 কাপ চা সিরাজের হাতে দিয়ে বলল, নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। সিরাজ মুচকি হেসে চা খেতে খেতে বলল, চায়ের কাপে তুমি, বিছানার চাদরে তোমার ঘ্রাণ, চোখে তোমার নামে ঘুম, আমার আর কি চাই। দারুণ হয়েছে সুইটহার্ট। সুমু চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এসে শাহবাজ সাহেবের হাতে 1 কাপ চা তুলে দিয়ে আবারও কিচেনে চলে এলো। সিরাজ কাপে শেষ চুমুক দিল। তারপর গভীর চোখে সুমুর দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আজকের সকালটা এত মিষ্টি কেবল তোমার বানানো চায়ের জন্য না, তোমার জন্য। সুমু কিছু বলার আগেই সিরাজ হঠাৎ তার ওড়নার কোণা টেনে ধরল। খান সাহেব, কেউ দেখে ফেলবে, কিচেনের মধ্যে কি শুরু করেছেন? তো কি হয়েছে, দেখুক সবাই, সবাই জানুক। তেরে ইশক পে মেরি যা ফানা হো যায়। সুমু চুপ হয়ে গেল, ঠোঁটের কোণে লুকানো হাসি। সে সিরাজের হাত থেকে কাপটা নিয়ে সিঙ্কে রাখল। আপনি এবার বের হন কিচেন থেকে, চায়ের পর তো সকালে নাস্তাও বানাতে হবে। সিরাজ ঠোঁট কামড়ে বলল, 1 শর্তে যাব। আবার কি শর্ত? আজ সকালের বেড কিস পাইনি, সেটা না দিলে আমি এখান থেকে নড়ব না। সুমু হাঁ করে তাকালো। আপনি একেবারে শিশুসুলভ হয়ে গেছেন। সিরাজ গম্ভীর মুখ করে বলল, আমি তো তোমার প্রেমে একেবারে বাচ্চা হয়ে গেছি অনেক আগেই, কিন্তু আমার দুঃখ তুমি আজও বুঝলে না। একটু থেমে এগিয়ে এলো। ভালোবাসলে মানুষ বয়স হারিয়ে ফেলে, বুঝলে না সুইটহার্ট? সুমু আর কিছু বলল না।
সে হাত বাড়িয়ে সেরাজের গালে আলতো ঠোঁট ছোয়ালো। এবার বেরোবেন? সেরাজ দরজায় দাঁড়িয়ে পেছন ফিরে বলল, এই সকালটা তোমার মতোই, কোমল, শান্ত আর তীব্র মায়ার ভেতর গাথা। আমার জীবনের প্রতিটা সকাল এমনই চাই সুইটহার্ট। সুমু সেরাজকে ঠেলে কিচেন থেকে বের করে দিল। সেরাজ হাসতে হাসতে বেরিয়ে গেলে সুমু একটু হাসল। কিচেনে ঢুকে চুলের খোপা একটু টাইট করে বাঁধল। হাত ধুয়ে রেডি হয়ে গেল সকালের নাস্তা বানানোর জন্য। সে ঠিক করল, যেহেতু আজ সে প্রথম সকলের জন্য রান্না করছে, তাই খান সাহেবের রুচি অনুযায়ী আফগানি খাবারই বানাবে। সেই ভাবা সেই কাজ। প্রথমে নান আফগানি বানাতে শুরু করল। ময়দা, দুধ, ইস্ট আর সামান্য জিরা মিশিয়ে খামির তৈরি করল। হাতের মোলায়েম টাচে মেখে রেখে দিল ফুলতে। এরপর শুরু করল শোরোয়া বানানো। গরুর হাড়সহ মাংস দিয়ে হালকা ঝোলের পানিতে পেঁয়াজ, আদা, রসুন আর আফগানি মশলায় ফুটতে দিল। ঘরের কোণে ছড়িয়ে পড়ল আফগানি রান্নার মন মাতানো ঘ্রাণ। পাশাপাশি আরও করল কাবাব মুর্গ, চিকেনের কিমা, লেবুর রস, কাঁচা মরিচ, ধনে পাতা আর সামান্য জাফরান দিয়ে মেখে কাঠিতে গেঁথে প্যানে গ্রিল করল। সব শেষে মাস্ত ও খিয়ার করল। দইয়ে শশা, পুদিনা আর একটু শুকনো পুদিনার গুঁড়ো মিশিয়ে এক বাটি ঠান্ডা রিফ্রেশিং সাইড ডিশ তৈরি করল। সে এক হাতে সব রান্না শেষ করে কিচেন গুছিয়ে রাখল। পুরো বাড়ির রান্নাঘর যেন আফগানির কোনো গ্রাম্য সকালের ঘ্রাণে ভরে উঠল। রান্না শেষ করতে করতে 8:30 বাজল তার। এর মধ্যে ঈশিতা অনেকবার কিচেনে এসেছিল সুমুকে সাহায্য করতে। সুমু ঈশিতাকে জোর করে কিচেন থেকে বের করে দিয়েছিল। সেরাজ একবারে অফিসে যাবার জন্য রেডি হয়ে নিচে নামল। কোথাও না দাঁড়িয়ে সোজা কিচেনের দরজার সামনে এলো। সে দরজার ফ্রেমে দাঁড়িয়ে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল রান্না করতে থাকা স্ত্রীর দিকে। চোখে তার এক ধরনের প্রশংসার মায়া, গলায় একটুকরো ভালোবাসার শীতলতা। আমি আসলে জানতাম না তুমি আফগানদের মতো এত নিখুঁতভাবে শোরোয়া রান্না করতে পারো। কখন শিখলে এসব রান্না? সুমু মুচকি হেসে বলল, যখন আপনি অফিসে থাকেন তখন শিখেছি, আর কিছুটা ঈশিতার থেকে শিখেছি। সেরাজ কিছু বলল না। এগিয়ে এসে এক মুঠো নরম ভালোবাসার ছোঁয়া সুমুর কপালে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতে দুজন সার্ভেন্ট এসে সুমুকে খাবার টেবিলে নিয়ে যেতে সাহায্য করল। টেবিলে সাজানো হলো সব খাবার। একে একে সবাই এসে বসল। শাহবাজ সাহেব প্রথমেই কাবাবে মুর্গ দেখে চোখ বড় করে বললেন, বাহ, আজ সব আফগানি খাবার, তাও আমার বড় ছেলের বউয়ের হাতের। রিয়াজ নানে আফগানি ছেড়ে মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, এই রুটি তো দেখি একেবারে হোটেলের মতো। ভাবিজি, আপনি আমার বেস্ট ভাবিজির সাথে সাথে বেস্ট শেফ। শাহরুখ চোখ গোল করে বলল, ভাবিজি, মাছ তো খিয়াটা দারুণ হয়েছে, একেবারে আলাদা টেস্ট। অনন্যা খাতুন এক কোণে বসে চুপচাপ খাচ্ছিলেন। মুখে কোনো মন্তব্য নেই, কিন্তু তার হাত থেমে গেছে একটুখানি খেয়ে। মুখে না বললেও চোখে মুখে স্পষ্ট তিনি এই রান্নার স্বাদে মুগ্ধ। সারবাজ আর আরবাজ নিচে নেমে এসেই খাবারের ঘ্রাণে চোখ বড় করে ফেলল। সারবাজ চেয়ার টেনে বসে বলল, ভাই, আজকে কি আফগান ডে নাকি? আজ সকালেই সব আফগানি খাবার রান্না হয়েছে, তা এইসব কি সুমু করল নাকি? আফিয়া খাতুন হেসে বললেন, হ্যাঁ, খেয়ে দেখো, প্রতিটা রান্নার অসাধারণ টেস্ট। আরবাজ খাবার মুখে নিয়ে বলল, ভাবিজির হাতের কাবাবে মুর্গ খেলে তো আমি ডায়েট ভুলে যাব, এত দারুণ টেস্ট। রিয়াজ শাহরুখের ফোনটা নিয়ে বলল, মাই পার্টনারের আজকের এই খাবারের জন্য একটা স্পেশাল ফুড ব্লগ বানাতে হবে, দি আফগান মর্নিং বাই সুমাইয়া জাহান, কেমন? এমন সময় আরিয়ান এসে বসল। ঈশিতা ব্ল্যাক কফি রাখল আরিয়ানের সামনে। আরিয়ান কফির কাপে চুমুক বসিয়ে বলল, আজকের সব রান্না কি সুমু করেছে? যদিও আমি সকালে হেভি খাবার খাই না, তবুও স্পেশাল মানুষের স্পেশাল রান্না টেস্ট তো করতেই হয়। সে সুমুর দিকে বাঁকা চোখে তাকিয়ে আবারও বলল, সুমু, তুমি কোরিয়ান রান্নাও শিখে নাও, কে বলতে পারে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আরিয়ানের কথাটা সকলে নর্মালভাবে নিলেও সেরাজ আর সুমু ঠিকই আরিয়ানের ইঙ্গিতপূর্ণ কথার মানে বুঝতে পারল। সেরাজ ঘাড় ঘুরিয়ে তাকালো আরিয়ানের দিকে। টেবিল ছেড়ে উঠতে নিলেই সুমু সেরাজের কাঁধে হাত রেখে চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকতে বলল। রোজা এসে অনন্যা খাতুনের পাশে বসে বলল, ঈশিতা, আমাকে ব্ল্যাক কফি দাও। ঈশিতা কিচেনের দিকে যেতে নিলে সুমু আটকালো তাকে। রোজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কখনো একটু শরীর নাড়িয়ে খেতে শিখুন, বা বাড়িতে অনেক সার্ভেন্ট আছে, তাদের বলুন। ঈশিতা এ বাড়ির বউ, ওকে যখন তখন হুকুম করা বন্ধ করুন। রোজা কিছু বলার আগে অনন্যা খাতুন বললেন, ঈশিতা যেমন এ বাড়ির বউ, তুমিও তো এ বাড়ির বউ, তা এ বাড়ির বউ হয়ে কোন নিয়মটা মেনেছ? আমার এতদিনের তৈরি করা সব নিয়ম ভেঙে রান্না করেছ। নিজের পরিবারের মানুষের জন্য ভালোবেসে রান্না করেছি আম্মু, এখানে আমি কোনো নিয়ম মানতে পারবো না। অনন্যা খাতুন কিছু বলতে নিলে শেহজাদ সাহেব বললেন, ভাবি, আজ অন্তত নিয়মটা না দেখে রান্নার টেস্টটা দেখুন। সুমু বাংলাদেশি মেয়ে হয়ে আফগানিস্তানে এতগুলো ডিশ রান্না করছে, তাও সবগুলো ডিশ একদম পারফেক্ট করে। আমাদের সুমু মামনির মধ্যে প্রচুর গুণ আছে।
অনন্যা খাতুন মুখ ঘুরিয়ে বললেন, হ্যাঁ, গুণ আছে, তবে সবথেকে বড় গুণ কিভাবে মানুষকে বশ করতে হয় সেদিকে। ফিরোজা ধীরে পায়ে হেঁটে এসে সেরাজের পাশে দাঁড়ালো। সেরাজ ফিরোজাকে কোলে তুলে নিয়ে বলল, বশীকরণও একটা প্রতিভা মম। সুমু সবাইকে নিজের ভালোবাসা দিয়ে বশ করে, যেটা সকলে পারে না। অনন্যা খাতুন চুপ করে গেলেন। একজন সার্ভেন্ট এসে রোজাকে কফি দিয়ে গেল। সেরাজ নিজের প্লেট সামনে টেনে নিয়ে আবারও বলল, আজকে আমি নিজের হাতে খাবো, কেউ স্পুন বা ফর্ক দেবে না। সাহাবাজ সাহেব হেসে বললেন, প্রেমে পড়লে মানুষ কবে থেকে হাইজিন লঙ্ঘন করে বসে যায় সেটা এখন বোঝা যাচ্ছে। সেরাজ গম্ভীরভাবে জবাব দিল, খাবারে যদি ভালোবাসা মেশানো হয় তাহলে তা হাত দিয়েই খাওয়া উচিত, বুঝলে ড্যাড? সবাই হাসতে লাগলো। রোজা নাক সিটকে বলল, কিন্তু এসকে, তুমি তো সকালে হেভি খাবার খাও না, তাহলে আজ কেন খাচ্ছ? সেরাজ রোজার প্রশ্ন উপেক্ষা করে সুমু আর ঈশিতার উদ্দেশ্যে বলল, তোমরা দুজন বসছ না কেন? আর সুমু, তুমি জানো না বাসায় থাকলে আমি তোমাকে ছাড়া খাই না? ছোটরা সকলে ঠোঁট টিপে হাসছে। সাহাবাজ সাহেব আর শেহজাদ সাহেব কিছু না শোনার ভান করে খাচ্ছে। আরিয়ান বাঁকা হাসল। সুমু আর ঈশিতা খেতে বসে পড়ল। ছাদে রোদ নেমেছে নরম করে, হালকা বাতাসে উড়ছে সুমুর ওড়না। নিচে সবাই বিশ্রামে, আর সে এসেছে একটু একা থাকতে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা গলার শব্দ ভেসে এলো, সো মিসেস খান সাহেবা, একা একা ছাদে? আপনি তো জানেন না এভাবে একা থাকাটা কতটা বিপজ্জনক হতে পারে। সুমু চমকে ঘুরে তাকালো। আরিয়ান ঠোঁটে বিকৃত হাসি নিয়ে দাঁড়িয়ে চোখগুলো ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আমি একা থাকতে এসেছি, আপনি নিচে চলে যান। না, চলে যাওয়ার জন্য তো আসিনি, আপনাকে সঙ্গ দিতে এসেছি। তার কণ্ঠে লালসা, চোখে চোখ রাখার সাহস হারালো সুমু। পা পিছিয়ে গেল এক ধাপ। আরিয়ান এক ধাপ এগিয়ে এসে নিচু গলায় বলল, শোনো, এসকে তো তোমায় সারাদিন বাসায় ফেলে রেখে অফিস করে, আর আমি তো এখন আছি, তোমাকে সময় দিতে চাই। তার কথাগুলো যেন সাপের বিষের মতো কানে ঢুকছিল। মুখ শক্ত মুখে সুমু বলল, দয়া করে আরেকটাও শব্দ বলবেন না। আপনি যা বলছেন সেটা আমার খান সাহেব জানলে কি করবে? মারবে আমাকে? তোমার জন্য একটু মার খেতেই পারি, যদি তার বিনিময়ে তোমাকে পাই। সুমু কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসার জন্য পা বাড়ালো। আরিয়ান সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি জানো সুমু, মোমবাতি যতই আলো দিক ওর চারপাশে ছায়া থাকেই। তুমি যতই উজ্জ্বল হয়ে থাকো, ভেতরে একটা ছায়া কিন্তু নিশ্চয়ই রয়ে গেছে, যেটা এখনো ভয় পায়, কাঁপে। আর তাতে আমি আগুন ধরাতে চাই। সুমু চোখ সরিয়ে না তাকিয়েই বলল, আপনার কথার মাঝে আগুন নয়, বিষ আছে, এবং আমি আগুনকে ভয় পাই না, উল্টে আরও বেশি জ্বালাতে জানি। আরিয়ান হালকা হেসে আরেক ধাপ এগিয়ে সুমুর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তোমার শরীরের ভাষা, নিঃশ্বাসের ঘনত্ব, শব্দ অন্য কিছু বলে। বলো তো, তোমার নিজের কি মাঝে মাঝে এসকের খাঁচা থেকে একটু উড়তে ইচ্ছে করে না? সুমু এবার চোখে আগুন নিয়ে তাকালো, কণ্ঠে রাগ আর অপমান ঝরে পড়ে। আপনি যতটা ভাবছেন আমি তার চেয়েও অনেক বেশি নিজের আত্মসম্মানে বিশ্বাসী। আমার মা বাবা আমাকে প্রিন্সেসের মতো আগলে রেখেছিল, আর আমার খান সাহেব আমাকে রানীর মতো করে রেখেছে। আমি কারও শখের পুতুল না, আর না আপনি আমাকে নিয়ে আপনার নোংরা ফ্যান্টাসি সাজাবেন। আরিয়ান হালকা হেসে বলল, তোমার এই শান্ত মুখটার পেছনে একটা দারুণ আগুন লুকানো আছে। সুমু একটু পেছিয়ে গিয়ে চোখ সরিয়ে নিল। আপনার মতো মানুষদের একটাই অভ্যেস, মেয়েদের চোখে নিজের ইচ্ছা দেখে ফেলেন। আরিয়ান আবার এক ধাপ এগিয়ে এলো। তোমার চোখ কিন্তু খুব স্পষ্ট সুমু। সুমু ঠোঁট শক্ত করে চোখে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার চোখে যা পড়ছে সেটা আপনার কল্পনা। আমার চোখে শুধু একটাই মানুষ, আমার খান সাহেব। তার জন্যই আমার সব ভালোবাসা, সব বিশ্বাস। এসকে তো বুঝে গেছে তুমি কতটা সহজে পোষ মানো। পুরুষেরা তো এমনি জিততে ভালোবাসে। সে তোমাকে পেয়ে গেছে, এখন সে নিশ্চিন্ত। সুমুর দৃষ্টিতে আগুন। আপনার জিহ্বার ধার কম নেই, কিন্তু আপনার চোখের আসল রংটা আমি স্পষ্ট দেখতে পাই। আপনি যা বলছেন সেটা কোনো নিছক কৌতুক নয়, এটা একটা নোংরা খেলার ইঙ্গিত। আরিয়ান ঠোঁট কামড়ে ধরল, তার গলায় স্বর তীক্ষ্ণ। তোমার রাগেও একটা আকর্ষণ আছে জানো তো। আমি বাজে লোক হতে পারি, কিন্তু সত্যিটা বলি, তুমি এখনও পুরোপুরি ওই এসকের হয়ে ওঠোনি। তোমার ভেতরে একটা বুনো খাঁচা আছে, সেটা একদিন ভাঙবো আমি। সুমু ধীরে ধীরে বলল, সেই দিন আপনি নিজেই নিজের ছায়া দেখে ভয় পাবেন মিস্টার চৌধুরী। আপনি জানেন না, একজন সাহসী রাজার রানীর সম্মান ভাঙতে গেলে আপনার নোংরা রাজ্য পুড়ে যেতে পারে। আপনার কল্পনায় আমাকে যত খুশি সাজান, বাস্তবে আমি শুধু আমার খান সাহেবের রানী, কোনো বাজে গল্পের নায়িকা নই। সুমু আবারও চলে আসার জন্য পা বাড়াতে আরিয়ান আবারও সুমুকে আটকালো।
এত সহজে পালিয়ে যাচ্ছ? সেদিন রাতেও পালিয়েছ। কথার উত্তর না দিয়ে পালিয়ে যাওয়ার অভ্যেস হয়ে গেছে, তাই না? সুমুর চোখে আগুন। সে দৃঢ় গলায় বলল, আপনার মতো মানুষের কথার উত্তর দেওয়া মানে নিজেকে ছোট করা। সরুন। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ইংরেজিতে অক্ষরে ভেসে উঠল, আরিয়ান কলিং। আরিয়ান দাঁতে দাঁত চেপে গলায় গালি চেপে বলল, শিবাল, শালা টাইমিং। সুমু সেই সুযোগে ছাদ থেকে দ্রুত চলে গেল। পায়ের শব্দ মিলিয়ে গেল সিঁড়িতে। আরিয়ান কলটা রিসিভ করে বলল, কিরে শালা, বিশেষ মুহূর্তে কল করে সব নষ্ট করলি? তোর জন্য পাখিটা উড়ে গেল। পাখি না, রাজহংসী রে ভাই। তোকে দেখেই তো পালিয়েছে। আর আমি তোর বিশেষ মুহূর্তে না ঢুকলে তোকে হয়তো ইভটিজিং কেস দিয়ে পুলিশে ধরিয়ে দিত। কাজটা তো আমি সমাজসেবাই করলাম। আরিয়ান চোখ রাঙিয়ে বলল, তোকে যদি সামনে পেতাম না, গলা টিপে ধরতাম। সব প্ল্যান সেট ছিল। চোখে ভয়, ঠোঁটে জেদ, একেবারে গোল্ডেন টাইমিং। আর তুই এসে টিং টিং করলি। শিবাল মাদার ফাকিং। রায়ান ঠান্ডা হেসে বলল, ভয় না, তোর মুখে ছ্যাঁচড়ামি দেখে ভয় পেয়েছে। আর ভাই, মেয়েটা খাঁটি স্বর্ণ। তোর মতো হাত পাখার হাওয়া দিয়ে গলবে না। আমি জানি কাকে কিভাবে গলাতে হয়। এই জেদটাই আমি চাই। একদিন দেখবি এই রাজহংসী আমার পাখির খাঁচায় বন্দী হবে। তুই কি আসলেই এত বোকা না অভিনয় করিস? ওই মেয়ের চোখে শুধু এসকে ছাড়া আর কিচ্ছু নেই। তুই যতই চেষ্টা কর, এসব করতে গিয়ে একদিন তোর এমন অবস্থা হবে, সেদিন তুই নিজের ছায়াকেও ভয় পাবি। আরিয়ান গলা নিচু করে ঠান্ডা স্বরে বলল, এসকে তো তোরও মাথা ব্যথার কারণ, তাই না? এত চিন্তা কেন তোর সুমুর জন্য রায়ান? রায়ান এক মুহূর্ত চুপ, তারপর গম্ভীর হেসে বলল, কারণ আমি তোর মতো নোংরা না। আমি ওই মেয়ের চোখে ভয় দেখি না, সম্মান দেখি। আর তুই সেই সম্মানটা ভাঙতে চাস। সাবধান হ। সময় এলেই তুই বুঝতে পারবি কার সাথে খেলতে যাচ্ছিস। আরিয়ান বিরক্ত হয়ে বলল, চুপ কর। এমনে তো ভুল টাইমে কল করেছিস। শালা, তোর জন্য পাখিটা উড়ে গেল। স্পেশাল মুহূর্তে ডিস্টার্ব করলি। ব্লাডি বিচ। রায়ান হাসতে হাসতে বলল, ভাই, তোকে তো আমি সাহায্য করলাম। ও তোর বায়ের বউ, একটু সম্মান দে। আরিয়ান রাগে জ্বলে উঠল, তুই হাসছিস? আমার শিকার হাতে এসেছিল রে। চোখে ভয় আর চ্যালেঞ্জ, একেবারে পারফেক্ট। আর তুই কল করে সব নষ্ট করলি। তোকে আমি আগেই বলেছি, মেয়েটার লেভেল এক্সট্রাঅর্ডিনারি। তুই যতই ঘুরে বেড়াস, ওকে ছোঁয়া তো দূরের কথা, দৃষ্টি ফেলার যোগ্যতাও তোর নাই। শালা, এখন লেকচার দিচ্ছিস? আমি জানি কিভাবে মেয়েদের দুর্বলতা বের করতে হয়। ওর চোখে আমি আগুন দেখেছি, ভয় নয়। ওর চোখে আগুন তুই দেখেছিস, কারণ ওর সামনে তুই আগুন লাগানোর মতোই কিছু করেছিলি। কিন্তু সাবধান হ। মেয়েটাকে দেখে আমার মনে হয়েছে ও তোর মতো আগুনকে নিভিয়ে দিতে জানে। আর সেরাজ তোকে পুড়িয়ে ফেলবে, মনে রাখিস। আরিয়ান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, সেরাজ, সেরাজ, সবখানেই সেরাজ। সময় এলেই দেখবি সিংহের সামনেও শেয়াল দাঁড়ায়। তুই শুধু দেখে যা। আরিয়ান একটু থেমে আবারও বলল, তোর এই ন্যাকামো শোনার সময় নেই আমার রায়ান। তোর এক ফোনে সব শেষ হয়ে গেল। আজকে ওকে আমি নিজের জায়গায় নামিয়ে আনতাম, বুঝলি? একদম নিচে, আমার সামনে। রায়ান ঠান্ডা গলায় কটাক্ষ করে বলল, তোর জায়গা বলছিস? যেটা নোংরামির গর্ত, না খচ্চরদের চাঁতাল? ওর মতো একটা ক্লাসিক মেয়েকে তুই টানতে পারবি ভাবিস কি করে? আমার কাছে ও চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জ আমি হেরে যাই না। এই তোর সমস্যা, সব কিছুকে চ্যালেঞ্জ ভাবিস। মানুষ, অনুভব, ভালোবাসা, সব কিছু তোর একটা গেম মনে হয়। কিন্তু এসকের ওয়াইফ কোনো গেমের ক্যারেক্টার না রে ভাই। ও নিজেই এসকের একটা রাজ্য, আর তুই সেই রাজ্যে ঢোকার যোগ্য না। সবাই বলে ও শুধু সেরাজকে দেখে, আর আমার চোখ শুধু ওকে দেখে রায়ান। আমি জানি এক এক সময় ওর চোখে কিছু অজানা কাঁপুনি থাকে। ওর এই দ্বিধা থেকেই আমি জানি একদিন ওর ভিতরটা আমার দিকে ঝুঁকবেই, কারণ আমি ওকে এখন পর্যন্ত নোংরা চোখে দেখিনি। রায়ান গম্ভীর গলায় বলল, তুই নিজেকে খুব বিশ্লেষক ভাবিস না? চোখ দেখে চরিত্র বুঝিস? তোর এই ফালতু বিশ্লেষণে আজ অবধি কেউ কাছে টেনেছে তোকে? তুই আসলে ভয় পাস। এসকের মতো পুরুষের সামনে তোর আসল মুখটা উন্মোচন হবার ভয়। এসকে, সেই গম্ভীর মুখওয়ালা সাইলেন্ট রাজা। মুখে শব্দ নাই, শুধু চোখে আগুন। ওকে ভয় পাই আমি? না রে রায়ান, আমি ওকে ঝাঁঝরা করে দিতে চাই। আমি ওর সিংহাসন ভাঙতে চাই। ওর বুক থেকে ওর ভালোবাসার নামটা মুছে দিতে চাই। বাহ, ভালোবাসা মুছে দিতে চাস? তোদের মতো লোকেরা যা পারে না তাই নষ্ট করতে চায়। তোদের ব্যর্থতা হচ্ছে তোরা কেউ কিছু করতে পারিস না, তাই ভাঙাতে চাস। কিন্তু ভুলে যাস না, সেরাজ শুধু একটা নাম না, সে একটা ভয়। আর তুই যে আগুন জ্বালাতে চাস, সেই আগুনে একদিন তুই নিজেই ছাই হয়ে যাবি। এক মুহূর্ত নীরবতা। আরিয়ানের নিঃশ্বাস ভারী, রায়ানের গলায় হিমের মতো শীতলতা।
ময়লা মন নিয়ে রানী জেতা যায় না বন্ধু। ওর রাজ্যে প্রবেশ করতে হলে তোকে রাজা হতে হবে। দুঃখের বিষয়, তুই আজীবন ভাঁড়ই রয়ে গেলি। ফোন কেটে গেল। আরিয়ান ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে, দাঁত চেপে নিজের মোবাইল ছুঁড়ে মারল। চোখে পাগলামি, মুখে একটা ফিসফিসানি। আমাকে হেয় করলি তো রায়ান, কিন্তু একদিন ওই রানী নিজেই হাঁটবে আমার পথ ধরে। তখন তুই আর সেরাজ দুজনেই শুধু দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবি। রায়ান একটা বিলাসবহুল দোতলা অফিস রুমে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার ঠোঁটে ঠান্ডা হাসি। ফোনের ডিসপ্লে অন্ধকার হতে না হতেই সে অট্টহাসিতে ফেটে পড়ল। রায়ান নিজের সাথেই কথা বলে উঠল। সেরাজ খান আর আরিয়ান চৌধুরী, একদিকে সিংহ আরেকদিকে বাঘ, অথচ এই দুই বুনো জানোয়ারের মাঝে খেলা চলছে একটা ছোট্ট মেয়েকে নিয়ে, নাম সুমাইয়া। সে চেয়ার ঘুরিয়ে জানলার দিকে তাকালো, চোখে কৌশলী ঝিলিক। এই দুই ভাইয়ের মধ্যে যত বেশি ফাটল ধরবে, যত বেশি আগুন জ্বলবে, আমার জন্য ততই সুবিধে। কারণ আগুনে শুধু কাঠ না, পড়ে ভালোবাসা আর বিশ্বাসও। তার ঠোঁটে এবার বিদ্রুপের ছোঁয়া। সুমু, তুমি তো জানোই না তুমি নিজের অজান্তেই কি ভয়ঙ্কর একটা খেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছ। তুমি তো শুধু ভালোবাসা চেয়েছিলে, কিন্তু তোমার কারণে ইতিহাস রচিত হবে। এক মেয়ে, দুই পুরুষ, আর তাদের ধ্বংসের শুরু। সে চেয়ার থেকে উঠে এসে ওয়াল শেলফ থেকে একটা ফাইল তুলল। তাতে কিছু কাগজ, ছবি আর একটা লাল মার্ক দিয়ে গোল করা দেওয়া সুমাইয়ার ছবি। ছবিতে একটা ছোট্ট লেখা, কি টু দ্য থ্রোন। রায়ান চোখ শুরু করে ফিসফিস করে বলল, ওই এক মেয়েই শেষ করে দেবে খান পরিবারের গর্ব আর চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারকে। সে নিজের কলার ঠিক করে আবারও হাসল, একটা ঠান্ডা রক্তহীন হাসি। এখন শুধু অপেক্ষা, অপেক্ষা সঠিক মুহূর্তের। ঝড় উঠুক, আমি শুধু ছায়া হয়ে সব নিয়ন্ত্রণ করব। সুমুকে চোখের সামনে ধরে বলল, নারীর মোহ হলো বিষের মতো, পুরুষের হৃদয়ে ঢুকলে তাকে অন্ধ করে ফেলে। মোহের আসক্তি যত বাড়ে, পুরুষের ধ্বংস তত নিশ্চিত। ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই করছে। জানালার বাইরে রোদ ঢলে পড়ছে শহরের বুকে। ঘরের ভেতরে সুমু এখনও জানে না আজ সন্ধ্যাটা তার জন্য অন্য রকম হতে চলেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে চিরুনি করে নিল। হালকা মেকআপ, চোখে কাজল, ঠিক যেন কোনোদিন না বলেও বলা হয়ে যাওয়া প্রস্তুতি। পিছন থেকে একজোড়া হাত গলা জড়িয়ে ধরল তাকে। চলুন খান সাহেবা, আজ আপনাকে আমার দুনিয়ার ভিতরটা দেখাতে নিয়ে যাই। সুমু চমকে তাকালো, অফিস? হ্যাঁ, আজ ইভিনিং শ্যুট, দ্য সোল অফ এসকে শুরু হচ্ছে, আর আপনি তার কেন্দ্রবিন্দু। সুমু একটু অস্বস্তিতে পড়ল। আমি তো কিছু করতে পারি না, তাছাড়া ক্যামেরার সামনে। সেরাজ সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আপনি শুধু থাকবেন, বাকি কাজ আলো নিজেই করবে। আর কে বলেছে আপনি কিছু করতে পারেন না? আমি তো সব সময় আপনার পাশে আছি ম্যাডাম। এই একটা কথা সুমুর সব অস্বস্তি দূর করে দিল। সে তার খান সাহেবের হাত ধরে বাসা থেকে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। ভেতরে ঢুকতেই এক জাদুকরী পরিবেশ যেন। চারপাশে আলো, গানের হালকা সুর বাজছে ব্যাকগ্রাউন্ডে। সন্ধ্যার আলোতে স্টুডিওটা যেন স্বপ্নের মতো সাজানো। পুরো টিম প্রস্তুত, লাইট, ক্যামেরা, সিলুয়েট শটের জন্য স্ক্রিপ্ট রেডি। সুমু একটু সংকোচ নিয়ে চারপাশে তাকালো। লাইটিং টিম, ক্যামেরাম্যান, প্রোডাকশন হেড, সবাই যেন তাকে দেখে নীরব শ্রদ্ধায়। এই তিনি সুমাইয়া জাহান, যিনি এসকের প্রাণ দিয়েছেন। কেউ কিছু না বললেও তাদের চোখ বলছে সব। সুমু স্টুডিওর এক পাশে দাঁড়িয়ে, হাতে কাপড়ের নমুনা। হালকা আলো তার গায়ে পড়ছে, আর ক্যামেরা একটু দূর থেকে তাকে বন্দি করছে নীরবতায় মোড়া এক সৌন্দর্যে। সে কাপড় ছুঁয়ে দেখছে, চোখে মুগ্ধতা। কোনো স্ক্রিপ্ট নেই, কোনো সংলাপ নেই, শুধু সত্যিকারের ভালোবাসা। সে রাজ ভয়েস রেকর্ড করছে। ওর ছোঁয়া ছাড়া কিছু পূর্ণ হয় না। সে সামনেই থাকে, শুধু আলোটা নিজের করে না। এই মুহূর্তে কেউ জানে না ঠিক এইভাবে এক ইন্ট্রোভার্ট মেয়ে একদিন হয়ে উঠবে কোটি মানুষের অনুপ্রেরণা। একজন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, স্যার, দিস ইজ ম্যাজিক, রিয়েল ম্যাজিক। টিমের একজন ফিসফিস করে বলে উঠল, ভাই, গুজ বাম্পস চলে আসছে। আরেকজন বলল, স্যার, দিস ইজ লাভ, দিস ইজ এসকে। চাপা স্বরে সকলে সুমুর প্রশংসা করতে লাগলো। সিরাজ সকলের প্রশংসা শুনে সুমু দিকে তাকালো। সুমু যেন এখন অন্য দুনিয়াতে হারিয়ে গেছে।